এইগুলো এতটা ইম্পর্টেন্ট নয় এই তোদের কোশ্চেনের জন্য, ঠিক আছে? তবুও বলছি। ঠিক আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এসেছে স্যার, স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ক্ষেত্রে মানে মিটার ডিটারমিনেন্টের কখনো র্যাঙ্ক এক হবে না, ওখান হ্যাঁ, থেকে একটা কনক্লুশন আসছে দেখলাম। সেটা এটা কিন্তু র্যাঙ্ক আপ এক হবে না বলে, মিনিমাম 2 হবে। হ্যাঁ মিনিমাম 2 হবে, ওটা একটা পয়েন্ট গুলো দেখছিলাম। হ্যাঁ, ব্যাপারটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যদি এই এ একটা ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক, কিন্তু এর যে এলিমেন্ট গুলো এ আই জে, আমি যদি বলি এ আই জে, এটা এন ক্রস এন ধর, এন ক্রস এন ম্যাট্রিক্স এ আই জে গুলো তো ফিল্ডের এলিমেন্ট হয়। এগুলো যদি ফিল্ড উইথ ক্যারেক্টারিস্টিক 2 হয়, আচ্ছা ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড, এটা কি ফিল্ডের ক্যারেক্টারিস্টিক বলে এন বা এম কে ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড এফ বলবো যদি এম এ ইকুয়াল টু 0 হয় ফর অল এ বিলংস টু এফ, এন্ড এটা কি হয়ে যায় এম ইজ দ্য লিস্ট, তাই না, লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে এটা যদি হয়ে যায়, এবার যদি এফ যদি ক্যারেক্টারিস্টিক মানে মানে 2 হয়, ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফিল্ড যদি 2 হয়, তাহলে হচ্ছে এম এর জায়গায় আমার 2 বসবে, তাহলে এম এর জায়গায় 2 বসলে এম ইকাল টু 2 যদি হয়, তাহলে 2 এ ইকাল টু 0 হবে, তাহলে এ ইকাল টু মাইনাস এ হবে। তাহলে ইন জেনারেল এই এ আই যেগুলো যদি ক্যারেক্টারিস্টিক অফ 2 মানে কোনো ফিল্ডের এলিমেন্ট হয়, ফিল্ড বলতে কি রিয়েল নাম্বারের ফিল্ড, কমপ্লেক্স নাম্বারের ফিল্ড, যদি এমন একটা ফিল্ডের এলিমেন্ট হয় যার ক্যারেক্টারিস্টিক 2, তাহলে হচ্ছে তাহলে 2i এ আই জে ইকাল টু 0 হবে। ইন দ্যাট কেস এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই হবে, তাই না, এ আই জে ইকাল টু মাইনাস এ জে আই হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ ফিল্ড যদি 2 এর এলিমেন্ট হয়, তাহলে এই জিনিসটা হয়ে যায়, ব্যাপারটা এইটা, আর কিছু না। কি বুঝেছিস? স্যার বুঝতে পেরেছি, এগুলো দেখেছি আমি। হ্যাঁ, দেখেছিস এগুলো? হ্যাঁ দেখি। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিকের ডেফিনেশনটা জানলেই তোরা এটা বলতে পারবি, আর কিছু না, তাই না? মানে এলিমেন্ট গুলোই এমন যাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, তাহলে কি করবি, মানে মানে এমন একটা ফিল্ডের এলিমেন্ট, বুঝতে পারছিস? এইটা এইটা ফিল্ডের ওখানে হলেই ওখানে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ 2i এ আই যে ইকুয়াল টু 0 চলে আসবে। ডায়াগোনাল এলিমেন্ট গুলোও দেখবি, সব এলিমেন্ট গুলোই তো ওই রকম। একটা জিনিস স্কেলার গুলো সেম হচ্ছে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো একদম সেম, হ্যাঁ, যে এক্সাম্পল গুলো দেখছিলাম একদম হ্যাঁ, সেম সবগুলো। ডায়াগোনাল এলিমেন্ট গুলো আইদার 1 হবে অর 2 হবে, মানে 0 হবে, 0 হতে পারে। ম্যাট্রিক্স তো মানে স্কিউ সব সিমেট্রিক এবং এলিমেন্ট সিমেট্রিক গুলোই, দুটোই। ব্যাপারটা এই যে এ আই যে এ ওয়ান ওয়ান বল, এ ওয়ান টু বল, এ ওয়ান এন বল, এই সব এলিমেন্ট গুলো, এগুলো সব টুয়াইজ এ ওয়ান ওয়ান জিরো, টুয়াইজ এ ওয়ান টু জিরো, টুয়াইজ এ টু টু জিরো, টুয়াইজ এ টু ওয়ান জিরো, বুঝতে পারছিস তো? এটা ফিল্ডটাই এমন যাতে এটা হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস তাহলে কি হয়ে যাবে, বুঝতে পারছিস তো? ব্যাপারটা এরকম, মানে এ ওয়ান ওয়ান বাই এ টু টু 0 না হয়েও এ টু টু সমান হচ্ছে মাইনাস এ টু টু হয়ে যাচ্ছে, তাই নয় কি? এটা নন জিরো এলিমেন্টের জন্য ওটা হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল, বল। বলছে ডেল্টা ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা মানে ডিটারমিন্যান্ট। এখানে হ্যাঁ অপারেটর করছে, হ্যাঁ সেটাই, হ্যাঁ, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়াই ইকুয়াল টু ডেল্টা জেড ইকুয়াল টু 0। বুঝলাম, ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়াই, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, এগুলো সব সাফিক্স এক্স স্যার। ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এক্স, এক্স হ্যাঁ ইকুয়াল টু ডেল্টা ওয়াই হ্যাঁ, equal to delta z equal to 0, হ্যাঁ, and at least one of the cofactor of delta is non-zero, ওয়ান অফ দ্য কোফ্যাক্টর অফ ডেল্টা ইজ নন জিরো, আচ্ছা। then the system of linear simultaneous equation will have কতগুলো সলিউশন থাকবে আর কি। এই ডেল্টা এক্স বলতে কি বোঝাতে চাইছে সেটা তো আমাকে তো বলতে হবে। এইটাই আমি বুঝতে পারছি না, ও বাকিটা তো কোশ্চেনের মাইনর টাইনর গুলো বুঝলাম, এই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই গুলো সলিউশনও করে দেয় না, কোশ্চেনটা এইভাবেই আছে স্যার, ডেল্টা তার জন্য জিরো, এইটা ডেল্টা বুঝতে এক্স পারছি না। জিরো, ডেল্টা ওয়াই জিরো, ডেল্টা জেড ডেল্টা জিরো। জেডও ছিল। হ্যাঁ, দেন কি বলেছে?
এটা এরপর বলেছে and at least one of the cofactor of delta is non-zero, then the system of linear simultaneous equation will have no solution, infinite number of solution, finite number of solution, none of the above বা none of these. হ্যাঁ বুঝেছি, মানে ব্যাপারটা ধরেছে ax equal to b এই টাইপের যদি সিস্টেম অফ ইকুয়েশন হয়, ঠিক আছে তো? হ্যাঁ, হোমোজেনিয়াস। ক্যামার্স রুলে যদি সলভ করি, মানে ডেল্টা মানে ডেটে, ডেল্টা মানে ডেটে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ডেল্টা মানে যদি ডেটে হয়, তাহলে হচ্ছে আমার যে সলিউশন গুলো কি হয় রে, ডেল্টা x মানে ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা সবগুলো না সলিউশন x ধরেছে, এটা তিনটে ভেরিয়েবল আছে x y z, তাহলে x এর মান কি হয়ে যাবে? x ইকুয়াল টু হচ্ছে ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 মানে এখানে ডেল্টা x বাই ডেল্টা। হ্যাঁ, এখানে ডেল্টা x বলতে ওই যে a ধরেছে a11x প্লাস a12y প্লাস a13z ইকুয়াল টু ধরেছে b1, বুঝতে পারছিস কইছি এটা? a21x প্লাস a22y প্লাস a23z ইকুয়াল টু b2, এটা একটা। আবার a31x প্লাস a32y প্লাস a33z ইকুয়াল টু b3, এই যে সিস্টেম অফ ইকুয়েশন, আমি তিনটে ভেরিয়েবলই নিয়েছি, এখানে কিন্তু ভেরিয়েবল বলা নেই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? না, এখানে তিনটে ভেরিয়েবলই আছে, সরি x y z। তাহলে এর যে সলিউশন যখন করব, x এর মান হবে হচ্ছে তোর হচ্ছে ডেল্টা x, মানে যেটা ডেল্টা 1 বাই ডেল্টা করিস, ডেল্টা 1 মানে কি, এই ফার্স্ট a1 ডেল্টা x এর জায়গায় স্যার b1 b2 b3 এর জায়গায় a11 21 a31 এর রিপ্লেস হয়ে যাবে। ডেল্টা x মানে a11 a12 a21 a31 এর জায়গায় b1 b2 b3 বসবে। হ্যাঁ, এখানে বসে যাবে। ডেল্টা x মানে এই ডিটারমিন্যান্টটা b1 b2 b3 এন্ড হচ্ছে a12 a13 a22 a23 a32 a33, আর ডেল্টা মানে জানিস তো কোএফিশিয়েন্ট ডিটারমিন্যান্টটা, ঠিক আছে? তাহলে x এর মান এটা হবে, y এর মান কত হবে? y এর কোএফিশিয়েন্টের জায়গায় b1 b2 b3 ঢুকে যাবে, আর হ্যাঁ ডেল্টা y, আর z এর মান হয়ে যাবে ডেল্টা z বাই কি যেন ডেল্টা। এবার কি বলেছে, এবার বল। it বলছে যে and at least one of the cofactors of delta is non-zero, one of the cofactor of delta, ডেল্টার একটা কোফ্যাক্টর নন জিরো, তাহলে then the system of linear simultaneous equation will have, মানে কতগুলো সলিউশন আছে, no solution, infinite number of solution, or finite number of solution, or একটা none of these. ডেল্টার কোফ্যাক্টর একটা নন জিরো, ডেল্টা 1 এই ডিটারমিন্যান্টটা জিরো, প্রতিটা ডিটারমিন্যান্ট জিরো, বল। এটা কি স্যার ফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে? উপরকার বলতে সবগুলোই জিরো বলছে। তুই বল, তোরা বল, আমি বল, তোরা আনসার বল কেউ। আর একটা স্যার বলছে যে ওই ওয়ান অফ দ্য ডেল্টার একটা কোফ্যাক্টর নন জিরো বলছে, তাহলে তো ওর মিনিমাম একটা র্যাঙ্ক থাকবে, ওটা কি বুঝেছিস বল? এটা আমি তো কোশ্চেনটা এক্সপ্লেইন করে দিয়েছি, কোশ্চেনটা তো বুঝেছিস এখন? আগে তো কোশ্চেনটা বোঝা যাচ্ছিল না, আমি কোশ্চেনটা এক্সপ্লেইন করে দিয়েছি। সলিউশন ডেল্টা x বাই ডেল্টা, হোয়ার ডেল্টা x ডেল্টা y ডেল্টা z জিরো, ডেল্টাও জিরো, এন্ড ওয়ান অফ দ্য কোফ্যাক্টর অফ ডেল্টা। আচ্ছা, কোফ্যাক্টর মানে নিশ্চয়ই বুঝিস, এই যে কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্ট a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 এর ওয়ান অফ দ্য কোফ্যাক্টর, এই ডিটারমিন্যান্টের ওয়ান অফ দ্য কোফ্যাক্টর নন ইজ হচ্ছে নন জিরো। বল কটা সলিউশন আসবে, বলা উচিত। সব তো 0 বাই 0 চলে আসছে, মেনি সলিউশনই হবে মনে হচ্ছে, ইনফাইনাইট মেনি মনে হচ্ছে তাই। হ্যাঁ 0 বাই 0 তোরা তো একটা জিনিস করেছিলি, তোদের মনে আছে ডেল্টা ইকুয়াল টু 0 হলে কি হয়, নো সলিউশন নাকি? ক্যামার ছিল ডেল্টা ইকুয়াল টু 0 হলে হ্যাঁ এক্সিস্ট করে না, হ্যাঁ এটা ক্যামার রুলে করেছিলি, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে,
কন্ডিশন হচ্ছে তোরা বললি যে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন, ওটাই হবে, কিন্তু বুঝে যদি বলে থাকিস খুব ভালো। র্যাঙ্কটা কমে যাচ্ছে তো, র্যাঙ্কটা 3 থাকছে না, ডেল্টা যেহেতু 0 ডেল্টা 0 ডেল্টা x 0 ডেল্টা y 0, র্যাঙ্ক কত হচ্ছে আমাকে এটা বল। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স A র্যাঙ্ক and র্যাঙ্ক augmented 1 হবে স্যার, একটা লেস দ্যান 3। লেস দেন 3 হবে না না, এর র্যাঙ্ক অফ A and হচ্ছে র্যাঙ্ক অফ A বার, মানে অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? অগমেন্টেড। হ্যাঁ, অগমেন্টেড হয়ে যাচ্ছে 3 সম্ভবত। অগমেন্টেড 3, হ্যাঁ 3 আর Less than র্যাঙ্কে 3 হবে। ওটা লেস দ্যান 3। তাহলে তো কি হয়, নো সলিউশন হয়ে যায়, না, ইনকনসিস্টেন্ট। তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে কথা। একটা সিস্টেম অফ ইকুয়েশন ax ইকুয়াল টু b, সলিউশন থাকতে বললে র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার হতে হয়, এটাই তো কন্ডিশন। হ্যাঁ, আগমেন্টেড লেস দেন ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে সমান এবং হলে লেস দেন সলিউশন n হতে থাকবে, হবে। হ্যাঁ সমান হলে সলিউশন থাকবে। এবার সলিউশন একটা থাকবে না অনেক থাকবে, ডিপেন্ড করে হচ্ছে র্যাঙ্ক লেস দ্যান দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স না র্যাঙ্ক লেস দ্যান, বুঝতে পারছিস তো, ইকুয়াল টু। হ্যাঁ এই ক্ষেত্রে কি বলতে হবে বল, র্যাঙ্কটা কত হবে? যা বলা আছে ডেল্টা 0 মানে ডিটারমিনেন্টটা 0, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা। ডেল্টা x মানে এখানে b1 b2 b3 দিয়ে রিপ্লেস করলে 0, ডেল্টা y মানে এখানে এই জায়গায় সেকেন্ড কলামটা, এই সেকেন্ড কলামটা b1 b2 b3 দিয়ে রিপ্লেস করলে 0, ডেল্টা z মানে b1 b2 b3 দিয়ে রিপ্লেস করলে 0। বোঝা গেল? তাহলে আমাকে যদি বলতে হয় এর কতগুলো, দেখ আমরা হচ্ছে এই যে সিস্টেম অফ ইকুয়েশন করেছিলাম, এখানে ক্যামার্স রুল এন্ড সিস্টেম অফ ইকুয়েশন কম্বাইন করেছে কোশ্চেনটায়। কোশ্চেনটা খুব ভালো, মানে ধর হচ্ছে আমরা সিস্টেম অফ ইকুয়েশন যেখানে করেছিলাম যে ax ইকুয়াল টু b, এই সিস্টেম অফ ইকুয়েশনের হচ্ছে সলিউশন কখন থাকে, তাই না? যদি র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ যদি a বার হয় দেন সলিউশন এক্সিস্ট করে, যদি র্যাঙ্ক অফ a নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার হয় তাহলে সলিউশন এক্সিস্ট করে না, ইনকনসিস্টেন্ট হয়ে যায়, বা অ্যাকচুয়ালি এটা লেস দ্যান হয়ে যায়, অ্যাকচুয়ালি র্যাঙ্ক অফ এ কখনো এবারের থেকে বড় হবে না, এইটা হয়ে গেল। তাহলে এইটা হলে সলিউশন করে। এবার এইটা যদি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভেরিয়েবলস হয়ে যায়, নাম্বার অফ ভেরিয়েবলস হয়ে যায় তাহলে ইউনিক সলিউশন। আর এটা যদি লেস দ্যান দ্য নাম্বার অফ ভেরিয়েবল হয়ে যায়, ভেরিয়েবলস হয়ে যায় তাহলে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। এই তো কন্ডিশন নাকি? হ্যাঁ ইনফাইনাইটলি মেনি। আচ্ছা, তোদের কারোর কি মনে হচ্ছে যে নাম্বার অফ ভেরিয়েবলস হবে না নাম্বার অফ ইকুয়েশনস হবে? দেখ একটা সিস্টেম অফ ইকুয়েশনে এটা নাই 3x3, হিয়ার নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল সেম, তাই নয় কি? আমি লিখেছি নাম্বার অফ ভেরিয়েবল, তা আমার যদি ধর একটা ইকুয়েশনে 3টে ভেরিয়েবল আর 2টো ইকুয়েশন, এটা হতে পারে, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল হবে না নাম্বার অফ ইকুয়েশনস হবে অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি যদি বলতে হয়। এটা কোনোদিন ভেবেছিস 3x3 হলে তো নাম্বার অফ ভেরিয়েবল, বা 4x4 হলে নাম্বার অফ ভেরিয়েবল নাম্বার অফ ইকুয়েশন সমান হয়, কিন্তু 3x4 একটা 3x4 ম্যাট্রিক্স, মানে 3টে ইকুয়েশন 4টে ভেরিয়েবল, ইন দ্যাট কেস কি হবে? তিনটাই মোড প্রিফার। হ্যাঁ, নাম্বার অফ ভেরিয়েবলই হবে, নাম্বার অফ আননোন লিখতাম, নাম্বার অফ ভেরিয়েবল বা নাম্বার অফ ভেরিয়েবলস আছে, এটা তো মাথায় থাকে, নাম্বার অফ ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করে নয়। কারণ কি? কারণ হচ্ছে যখনই নাম্বার অফ, এটা করেছিস কোনো না কোনো জায়গায়, এটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস হচ্ছে 5z ইকুয়াল টু ধর 9, আর 3x মাইনাস y প্লাস z ইকুয়াল টু 7, এই যে দুটো ইকুয়েশন 3টে ভেরিয়েবল সলিউশন আমরা করেছি, কোথায় করেছি? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, মনে করে আমরা করতাম কি বেসিক সলিউশন, বেসিক কি করতাম, সলিউশন আছে এই টাইপের, একটা জিরো করে দিতাম, একটা জিরো করতাম, দেন সলিউশন বার করার চেষ্টা করতাম না। তাহলে নাম্বার অফ, অ্যাকচুয়ালি সলিউশন মানে কি? ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল, কটা ইকুয়েশন থাকলো ফ্যাক্টর করে না, ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবলস হুইচ স্যাটিসফাইজ দিস টু ইকুয়েশনস, তাই না? তাহলে ব্যাপারটা এরকম। তাহলে নাম্বার অফ ভেরিয়েবলস বা নাম্বার অফ আননোন, সেটা যেন মাথায় রাখে। তাহলে নাম্বার অফ আননোনস এর সঙ্গে, তাহলে এই ক্ষেত্রে আমাকে বল, কোশ্চেনে যা বলেছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড যদি তিনটেই জিরো হয়ে যায়, এন্ড ডেল্টা যদি জিরো হয়ে যায়, তাহলে র্যাঙ্ক অফ এ কত হবে, র্যাঙ্ক অফ এ বার কত হবে, এইটা আমার ফার্স্ট কোশ্চেন। ডেল্টা জিরো, তাহলে র্যাঙ্ক অফ এ কত? র্যাঙ্ক অফ এ হচ্ছে তো জিরো হবে না, 3 হবে না, কি বই আছে তো, কত হবে? 2 হবে স্যার, র্যাঙ্ক এ 2 হবে, 2
হবে। কারণ 2 হবে কারণ বলেছে একটা কোফ্যাক্টর নন একটা জিরো। কোফ্যাক্টর নন জিরো। কোফ্যাক্টর মানে কি আইদার A1 এর কোফ্যাক্টর মানে 2x2 ম্যাট্রিক্স অথবা 2x2। তার মানে র্যাঙ্কটা 2 হবে। আচ্ছা ডেল্টা x0 ডেল্টা y0 ডেল্টা জেডও যদি 0 হয়ে যায় তাহলে র্যাঙ্ক অফ এবার কত হবে? র্যাঙ্ক অফ এবারটা কত হবে? ওটাও স্যার 2ই হবে। 2ই হবে। তো 2ই হবে হিসাব মতো। হ্যাঁ এইটাই ব্যাপার। তাহলে দুটোই 2 মানে consistent মানে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন আছে and which is less than the number of variable মানে এই দুটো সমান rank of a equal to rank of a bar less than the number of variables। তাহলে কতগুলো সলিউশন থাকে? ইনফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবল ইনফাইনাইটলি মেনি, তাই না? তাহলে এটা কি বোঝা গেছে? হ্যাঁ এই ধরনের কোশ্চেন দেবে তোর কি মনে হয়? তা জানি না, দেখলাম তাই বুঝতে পারি। ওই ডেল্টা এক্স ডেল্টা ওইগুলোই বুঝতে পারছিলাম না। এইগুলো পারলে এই সিস্টেম অফ ইকুয়েশন থেকে যাই কোশ্চেন আসে পারা উচিত, আমি এটা বলছি। কারণ আমি তো এগুলো সব জানতে হচ্ছে, দেখ কি সবটা টোটাল সিস্টেমটাকে আমাকে জানতে হচ্ছে, তাই না? আমি যদি ঠিকঠাক না জানি করতে পারবো না। কোশ্চেনের মানে বুঝে এই ধরনের কোশ্চেন দিলে ভালো, আমি বললাম খুব ভালো। তাহলে হচ্ছে মানে বুঝতে যারা করতে পারবি, যারা ভালো পড়াশোনা করবি, খুব ভালো র্যাঙ্ক করবি। আর কিছু নেই তো? না স্যার আর কিছু। স্যার বল। হ্যাঁ স্যার বলছি একটা কোয়েশ্চেন আছে। বল। বলছি ওই এ হলো একটা n ক্রস n ম্যাট্রিক্স এবং বলে দিয়েছে a স্কয়ার ইকুয়ালস টু i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ আর বলছে বি বি অ্যান n ডাইমেনশনাল ভেক্টর হ্যাঁ মানে স্মল বি হ্যাঁ একটা n ডাইমেনশনাল ভেক্টর। হ্যাঁ বুঝেছি। তারপরে বলছে যে the linear system ax equals to b has infinite solution, no solution, unique solution. ax equal to b হুম তুই কি বলছিস? আমি আনসার জানি। নো সলিউশন স্যার a square equals to i, তার মানে হচ্ছে এর হচ্ছে আপনার র্যাঙ্ক কত হবে? n হবে তো, কারণ a square যদি a ইনভার্স এক্সিস্ট করে, a ইকুয়াল টু a ইনভার্স না। হুম a স্কয়ার ইকুয়াল টু i মানে ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট করে মানে ডেটে নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 আমি সেটাই যদি বলছি। নট ইকুয়াল টু 0 হয় তাহলে ax ইকুয়াল টু b এর যে সিস্টেমের কি হয়ে যাবে? র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার, দিস ইজ n। তাহলে কত সলিউশন হবে? তাহলে হচ্ছে ইউনিক আপনার সলিউশন ইউনিক সলিউশন হবে তো ইকুয়াল টু n। তাহলে কত সলিউশন হবে? একটাই তো নাকি অনেক? ইউনিক হবে। ইউনিক হবে না, এটাই আনসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি কোনো যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে, হ্যাঁ তা সেটা ধরুন অনেকটা বড় আর কি ম্যাট্রিক্স, তো আমি সেটাকে কি এলিমেন্টারি অপারেশন দিয়ে ছোট করে তার র্যাঙ্ক বার করতে পারবো? হ্যাঁ, নইলে র্যাঙ্ক বার করবি কোথা থেকে? র্যাঙ্ক বার করতে তো এলিমেন্টারি অপারেশনই করতে হয়। না ধরুন মানে আমার মনে হয় এট ফার্স্ট একবার চেক করে নেওয়া দরকার, ওই হ্যাঁ, যদি ডেট বের করে ওটাতে। ডিটারমিন্যান্টটা 0 বা নন 0 একবার দেখে নিতে পারিস। এইটা দেখে একটা যদি আইডিয়া হয়ে যায় তাহলে ভালো। ডিটারমিন্যান্টটা নন 0 চলে আসে তাহলে ভাবার দরকার নেই। আর যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয় তখন আবার অসুবিধা। হ্যাঁ, তখন ওর অপারেশন কলাম অপারেশন করতে হবে। এবার যদি ডিটারমিন্যান্টটা 0 হয়ে যায় মানে এবার আরেকটা সমস্যা আছে, ডিটারমিন্যান্টটা 0 হয়ে গেলে তাহলে তোর অপারেশন কলাম অপারেশন করতেই হবে তখন, বুঝছিস? কিন্তু তখন এবার যদি এটা 3x3 পর্যন্ত হলে না, আমরা যদি র্যাঙ্ক অবজেক্টিভে কোশ্চেন আসে র্যাঙ্ক কত বার করো, জাস্ট ডিটারমিন্যান্ট দেখলাম আর একটা 2x2 কেউ নন জিরো আছে কিনা দেখলাম, এটাকে দেখে চোখের দেখাই করা যেতে পারে। কিন্তু তার বেশি অর্ডার হলে তুই 4x4 অর্ডার হলে ডিটারমিন্যান্ট করবি, 3x3 করবি, এইসব করতে গেলে না মানে ঝামেলা হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। সময় লেগে যাবে। ওর থেকে অপারেশন করা বেটার। হয়তো যদি 4 র্যাঙ্ক না হয় তখন তো ঝামেলা হয়ে যাবে। 4 র্যাঙ্ক হয়ে গেল, 4x4 ম্যাট্রিক্সের 4 র্যাঙ্ক হয়ে গেল, ইন দ্যাট কেস তুই হচ্ছে ওটা ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তুই ডিটারমিন্যান্ট করলে বলতে পারবি। কিন্তু যখনই র্যাঙ্ক দেবে এটুকু সাধারণত ধরে নিবি 4x4 থাকলে র্যাঙ্কটা 4 হবে না, তাই না?
আছে বলছে আরেকটা হচ্ছে র্যাঙ্ক একটা বলে দিয়েছে, হ্যাঁ, র্যাঙ্ক অফ 4x4 ম্যাট্রিক্স ইজ 4, হ্যাঁ, তাহলে র্যাঙ্ক অফ টি স্কয়ার, না, র্যাঙ্ক অফ 4x4 ম্যাট্রিক্স মানে অর্ডারটা বলে দিয়েছে, সেটা হচ্ছে আপনার 4। এর অর্ডার হচ্ছে 4x4, র্যাঙ্ক হচ্ছে 4। হ্যাঁ, তো কি হলো? হ্যাঁ, তাহলে র্যাঙ্ক অফ টি স্কয়ার এটা হচ্ছে আপনার ইকুয়াল টু 4ই তো হবে। র্যাঙ্ক অফ a স্কয়ার অবভিয়াসলি 4ই হবে। হ্যাঁ, এখানে আনসার আবার দিয়েছে লেস অর ইকুয়াল টু 4। তাই কখনো হয় নাকি? ডিটারমিন্যান্ট অফ এই a স্কয়ার কত হয়ে যায়? স্কয়ারেরও তাই হবে। স্কয়ার মানে ডেট এ হোল স্কয়ার। আবার এর সঙ্গে অ্যাডজয়েন্টেরও সেমই ডেট হয়, সেম র্যাঙ্ক হয়। তো করেছিস তো। তাহলে এটা যদি তাই হয় তাহলে ডি এ স্কয়ার মানে কি, মানে যাই হবে নন জিরোই হবে, নট ইকুয়াল টু 0 হবে। নট ইকুয়াল টু 0 হলে 4ই হবে। সেটাই আমি একটু ভুল আছে, আমি ভাবতে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে, এর আগে দিন বললাম তো এই জিনিসগুলো, এটা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ, আরেকটা বলেছে র্যাঙ্ক অফ n ক্রস n ম্যাট্রিক্স ইজ n-1। র্যাঙ্ক অফ এ হচ্ছে কত ম্যাট্রিক্স? n ক্রস n। র্যাঙ্ক অফ n ক্রস n-1, তাই তো? র্যাঙ্ক হচ্ছে n-1। হ্যাঁ, Then the system of equation ax equal to b has no solution, unique solution, one parameter family of solution, আর একটা আছে n-1 parameter of parameter। না, ব্যাপারটা হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু যদি n-1 হয়, এটাই 0 হবে তো স্যার। ax ইকুয়াল টু b। এখানে কি ax ইকুয়াল টু b আছে সিস্টেমটা? হ্যালো, হ্যাঁ স্যার, এক্স ইকুয়াল টু আছে। ax ইকুয়াল টু b হলে তো সলিউশন তো না থাকতেও পারে। এখানে তো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, র্যাঙ্ক অফ এ তো সিঙ্গুলার, ডেটে তো 0, কারণ যেহেতু n-1 র্যাঙ্ক, তাহলে ডেট অফ এ বারটা কত? এ বারের র্যাঙ্ক তো n হয়ে যেতেই পারে, আমি তো জানি না সেটা। কত হতে পারে? হ্যাঁ, ইন দ্যাট কেস মানে অপশনে কি আছে? নো সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে, ওয়ান প্যারামিটার করতে হবে। নো সলিউশন হতেই পারে, কারণ আমি তো জানি না র্যাঙ্ক অফ এবার কত। যদি হ্যাঁ, আর হচ্ছে ইউনিক সলিউশন আছে। র্যাঙ্ক অফ এবার যদি হচ্ছে n-1 হয়, ইন দ্যাট কেস ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। ইউনিক সলিউশন থেকে হবে না, এটা এক্সিস্ট করবে না। আইদার এক্সিস্ট করবে না অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে। স্যার এখানে আনসার আছে ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন, তাহলে কোশ্চেনে তো বলা থাকতে হবে এর সলিউশন একটা এক্সিস্ট করে, তাহলে সেরকম কিছু বলার আছে? ইফ দ্য সলিউশন এক্সিস্ট দেন কতগুলো সলিউশন, এরকম কোশ্চেন আছে? না না, ওরকম কিছু নেই, শুধু র্যাঙ্ক বলে দিয়েছে n-1 আর সিস্টেম অফ ইকুয়েশন আছে ax ইকুয়ালস টু b। তাতে বলা যায় না। কোন রাইটারের বই এটা? ওই আপনার বংশীধর সাউ। না, কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি র্যাঙ্ক অফ এ n-1 বুঝলাম, র্যাঙ্ক অফ এ বারটা কত সেটা তো আমি তো জানি না। সলিউশন থাকবেই, কে গ্যারান্টি দিচ্ছে? এ যদি n হয়ে যায়, এটা যদি n-1 হয় তাহলে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন এবং ওয়ান প্যারামিটার সলিউশন, ওটা ঠিক আছে। ওয়ান প্যারামিটার যেটা সলিউশন, যদি র্যাঙ্ক অফ এখানে দেখ, ওখানে যদি বলে থাকে যে সলিউশনটা এক্সিস্ট করলো এবং র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n-1, তাহলে ওয়ান প্যারামিটার সলিউশন, টু প্যারামিটার সলিউশন, ওই কোশ্চেন গুলো হতে পারে। ইন দ্যাট কেস ওয়ান প্যারামিটার সলিউশন হবে। তো এই জিনিসটা কি ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন? আমাকে বলতে হবে কেন ওয়ান প্যারামিটার সলিউশন, টু প্যারামিটার সলিউশন আমাকে বলতে হবে না। আমি একটা ইকুয়েশন লিখছি, ধর হচ্ছে একটা ইকুয়েশন লিখছি x + 3y = 5। এই ইকুয়েশনের সলিউশন আছে না নেই? আছে আছে আছে। এই ইকুয়েশনের সলিউশন হলে ওয়ান প্যারামিটার সলিউশন হবে না টু প্যারামিটার না থ্রি প্যারামিটার সলিউশন হবে? একটা প্যারামিটার ধরে নিতে হবে। ওয়ান প্যারামিটার হবে। ওয়ান প্যারামিটার, কারণ if we put x = t then we get y = কত? 5 minus t/3। তাহলে কি সলিউশন কত? t, 5 - t/3, তাহলে ওয়ান প্যারামিটার সলিউশন।
আমি একটা ইকুয়েশন লিখছি x প্লাস 3y মাইনাস প্লাস জেড ইকুয়াল টু ধর 5। ইন দ্যাট কেস এই ইকুয়েশনে যদি সলিউশন বার করি কটা প্যারামিটার সলিউশন আসবে? দুটো হবে। টু প্যারামিটার। মানে আমি একটা সিঙ্গেল ইকুয়েশন নিয়ে উদাহরণ দিলাম, ঠিক আছে? এই প্যারামিটার সলিউশন তখনই প্রশ্ন আসে একটা যে ডিরেক্ট সলিউশন, মানে ডিরেক্ট ভ্যালু, x এর মান কোনো প্যারামেট্রিক ভ্যালু না, সরাসরি স্কেলার ভ্যালু। আর একটা আছে স্কেলার ভ্যালু না, ইন টার্মস অফ মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন আসলে তখন প্যারামেট্রিক ভ্যালু সলিউশন আসে, অসংখ্য সলিউশন থাকে। ধরো একটা ম্যাট্রিক্স n ক্রস n, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে n, র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার ইকুয়াল টু যদি n হয়ে যায় তাহলে একটাই সলিউশন থাকবে এবং সেই সলিউশনগুলো কোনো প্যারামেট্রিক সলিউশন থাকবে, এমনি কোনো প্যারামিটার থাকবে না। কিন্তু র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার, দিস ইজ যদি n মাইনাস 1 হয়, দেন ওয়ান প্যারামিটার সলিউশন আসবে। র্যাঙ্ক অফ a ইকুয়াল টু র্যাঙ্ক অফ a বার ইকুয়াল টু যদি n মাইনাস 2 হয় তাহলে হচ্ছে টু প্যারামিটার সলিউশন আসবে। কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। কারণটা কি, টু মানে কি দুটো মানে ইকুয়েশন n সংখ্যক আছে কিন্তু n মাইনাস 1 সংখ্যক n মাইনাস 2 সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন রয়েছে। দ্যাট মিনস দুটো ভেরিয়েবলকে আমাকে পুট করে দিতে হবে। কি এলপিপি তে যে কাজগুলো করতাম মনে আছে, জিরো পুট করে করতাম, আমি জিরো পুট করেই করতে হবে কোনো কথা নেই, অন্য নাম্বার পুট করা যায়, মনে করে দেখ। দুটো ইকুয়েশন তিনটে ভেরিয়েবল, একটা ভেরিয়েবল পুট করে দিতাম। দুটো ইকুয়েশন চারটে ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল পুট করে দিতাম। আমরা জিরো পুট করে করতাম বেসিক নন বেসিক করার জন্য, কিন্তু ওটা অন্য সংখ্যা। ইন জেনারেল টি পুট করে দিলেও ইন টার্মস অফ টি তে সলিউশন চলে আসবে। কি বুঝতে পারছিস? তাহলে এই কোশ্চেনটা যেটা বলেছি সেটা ইনকমপ্লিট কোশ্চেন। কোশ্চেন যদি শুধু এইটুকু বলা থাকে a ইজ অ্যান n ক্রস n ম্যাট্রিক্স এন্ড র্যাঙ্ক অফ a যদি n মাইনাস 1 হয় তাহলে কোশ্চেনটা ইনকমপ্লিট, র্যাঙ্ক অফ a বারও বলতে হবে। কারণ যদি র্যাঙ্ক অফ a বার যদি n হয়ে যায় নন সলিউশন, অথবা বলতে হবে এর একটা সলিউশন আছে, ax ইকুয়াল টু b এর যদি সলিউশন থাকে, এবং কোশ্চেনে বলতে হবে ইফ দ্য সলিউশন এক্সিস্ট এন্ড র্যাঙ্ক অফ a যদি n মাইনাস 1 হয় তাহলে হচ্ছে কি ওয়ান প্যারামিটার সলিউশন থাকবে, টু প্যারামিটার সলিউশন থাকবে না। বুঝতে পারছিস? তাহলে ঠিক আছে, তাহলে ওয়ান প্যারামিটার সলিউশন, অথবা এইটা সমান হচ্ছে র্যাঙ্ক অফ a বার বলে দিতে হবে, এটা যদি বলে দেয়। বুঝতে পারছিস? তবে হচ্ছে ওয়ান প্যারামিটার সলিউশন। তোরা সিস্টেম অফ ইকুয়েশনে চলে গেছিস, আমি সিস্টেম অফ ইকুয়েশন তো বলিনি, ভালো করে গেছিস। সিস্টেম অফ ইকুয়েশন থেকে অনেক কোশ্চেন থাকে। সিস্টেম অফ ইকুয়েশন বলতে আজকে বলতাম না, পরে ভেক্টর, কারণ হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনের থেকে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এইসব ব্যাপারগুলো আসে, তো বলাও যায়, তোরা যেহেতু জানিস। আর কিছু? হ্যাঁ স্যার আছে স্যার। আর কিছু বলবি? হ্যাঁ বলবো স্যার। বল, বললে তাড়াতাড়ি বল। শুনতে পাচ্ছি না তো কিছু। আর বলছি বুঝছি আমি। বলছে স্যার এ ইজ রিয়েল n ক্রস ম্যাট্রিক্স। এ হচ্ছে n রিয়েল। ক্রস n ম্যাট্রিক্স। কত n ক্রস n? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। a কিউব ইকুয়াল টু a। a কিউব ইকুয়াল টু a, দেন তাহলে ট্রেস এটা কত হবে স্যার অলওয়েজ? ট্রেস অফ a, হ্যাঁ। a কিউব যদি a হয়, হুম। a কিউব মানে a, তার মানে হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু i, a ইকুয়াল টু a ইনভার্স। a ইকুয়াল টু a ইনভার্স হলে ট্রেস অফ a কত হয়? হ্যাঁ,
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কত হয়? বল, ট্রেসের ফর্মুলা বল। ট্রেস অফ এবি সমান কত হয় রে? স্যার হ্যাঁ, এটা কি বললেন? ট্রেস অফ এবি? ট্রেস ট্রেস মানে তো বুঝিস, ট্রেস মানে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। সেলফ ইনভার্স ম্যাট্রিক্সের মানে কি হয় রে? ট্রেস কত হয় জানিস? না স্যার জানি না, ভুলে গেছি। হুম, আমাকে এটা বলতো, ডায়াগোনাল এলিমেন্ট মানে দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তার ধর ইনভার্স এক্সিস্ট করে এ ইনভার্স। এ ম্যাট্রিক্স আর এ ইনভার্স ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের মধ্যে রিলেশন কি বলতে পারবি? ওই এর ডায়াগোনাল যা হবে ওর ডেটে দিয়ে ভাগ হয়ে যাবে। এর ডায়াগোনাল যা হবে তার ডেটে এ দিয়ে ভাগ। ইনভার্সের এর ডায়াগোনাল যা হবে ডেটে দিয়ে ভাগ হওয়ার পরেও তারা সেম থাকবে, তাই না? তাই তো, এই ইনভার্সটা তো সেম, এই ইকুয়াল টু এ ইনভার্স হচ্ছে। ও হ্যাঁ, তাহলে সেম হবে। হ্যাঁ এই ইকুয়াল টু যদি এ ইনভার্স, তাহলে এ যে ম্যাট্রিক্সটা তার ডায়াগোনাল যা থাকবে, মানে ব্যাপারটা যদি A11 এইগুলো ডায়াগোনাল, A11 A12 A22, তাই না? এই ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনাল হয় ANN, এটাকে আবার যদি ডেটে দিয়ে যদি ভাগ করা হয় সেটা আবার A11ই হবে, তাই তো? হ্যাঁ। তাহলে ট্রেসটা কত হবে বল? হুম, থ্রি। হ্যাঁ, ট্রেসটা স্যার কোনটা ট্রেস? এর ট্রেস বলেছে না? হ্যাঁ স্যার। ডেটে ইকুয়াল টু 1 হচ্ছে না?
ইকুয়াল টু তো 1 হবেই না, হ্যাঁ তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স -1 হতে পারে। মানে 1 হবে, ধরো 1ই হবে, তাহলে আইডেন্টিটি -1 হবে না, তো এটা অর্থোগোনাল না স্যার। হ্যাঁ অর্থোগোনাল। আইগেন ভ্যালু কি যদি বলা যেত তাহলে a এর আইগেন ভ্যালু ল্যামডা হলে n ভার্সেস 1/λ হয়, সেখান থেকে সেম হবে, 1/λ হবে না স্যার? 1/λ ইকুয়াল টু ল্যামডাই হবে। হ্যাঁ আমি সেটাই বলছি। আমার সেম ম্যাট্রিক্স তো, 1/λ ইকুয়াল টু যদি ল্যামডা হয়, ট্রেস প্লাস হচ্ছে মাইনাস আইগেন ভ্যালু কি হয়, +-1। টেস্ট হচ্ছে আইগেন ভ্যালু কি হয়, ট্রেস স্যার এন্ড আইগেন ভ্যালুর মধ্যে রিলেশন কি? -1 টু দি পাওয়ার n ডেটে মনে হয় আইগেন ভ্যালু এন্ড ট্রেসের মধ্যে -1 টু দি পাওয়ার n ডেটে না? আইগেন ভ্যালু আর ট্রেসের মধ্যে ট্রেস যোগফল হয়, যোগফল হয়, ট্রেসের যোগ। আইগেন ভ্যালুর যোগফলটাই ট্রেসে হয় না? হ্যাঁ স্যার, তাহলে তো ওখান থেকে পেয়ে যাওয়া উচিত নাকি? আনসারে n আছে কি? সেট দেয়া পুরো। হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখে নিই, পুরো সেট an integer in the set -n -n+1 ... -1 0 n পর্যন্ত পুরো সেট স্যার, বুঝতে পারলাম, -n থেকে n পর্যন্ত ইন্টিজারের সেট -n থেকে n পর্যন্ত। এটা আনসার আছে। হ্যাঁ দাঁড়ান একটু তাও দেখে কনফার্ম হয়নি। মাইনাসে হতে পারে, কারণ হচ্ছে ওই যে ব্যাপারটা দেখ, এখানে লক্ষ্য মাইনাস কেন হতে পারে, কারণ হচ্ছে ওই যে ল্যামডা স্কয়ার ইকুয়াল টু তো 1 আসছে না, ল্যামডা ইকুয়াল টু 1/λ হচ্ছে। হ্যাঁ স্যার পুরো ইন্টিজার সেট আছে। আনসার কি আছে, -n থেকে n এর মধ্যে যে কোনো সেট হতে পারে, তাই তো? হ্যাঁ যে কোনো ভ্যালু -n থেকে। -n থেকে, কারণ যেহেতু এটা n × n ম্যাট্রিক্স, যদি n × n ম্যাট্রিক্স হয়, এটা যদি নন সিঙ্গুলার বলা থাকতো, না এটা তো নন সিঙ্গুলারই, নন সিঙ্গুলার s ইকুয়াল টু a ইনভার্স মাইনাস অর্ডার তো n × n আছে, তাই তো? হ্যাঁ স্যার, অর্ডার n × n থাকলে টোটাল সেটটা বলছে, আমার তো -n আর n মনে হচ্ছে। হ্যাঁ স্যার পুরো সেটটাই আছে, ওই যে ট্রেস অফ এ ইজ অলওয়েজ ওই সেটটা। ট্রেস অফ এ ইজ অলওয়েজ ও ওই ট্রেস অফ এ ইজ স্যার এ ওর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে, ওই one of the সেটটার যে value কোনো একটা between this ভ্যালু। set, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, an integer in the set, an integer in the set -n to n। ট্রেসের সম্বন্ধে তো সেরকম বেশি কিছু থিওরেম নেই, এটা ট্রেস অফ a প্লাস b ইকুয়াল টু ট্রেস a প্লাস ট্রেস b হয়, আর ট্রেস অফ a ট্রান্সপোজ ইকুয়াল টু ট্রেস অফ a হয়, এই থিওরেম গুলো আছে, তাই না? ট্রেস অফ a b এর কোনো ইয়ে নেই, ট্রেস অফ a b ইকুয়াল টু ট্রেস অফ b a হতে পারে, বাট মাল্টিপ্লিকেশনে আর কোনো মানে এরকম নয় ট্রেস অফ a b ইকুয়াল টু ট্রেস অফ a ইনটু ট্রেস অফ b, এরকম হয় না। অ্যাকচুয়ালি এটা ইনভলিউটরি ম্যাট্রিক্স আছে, ইনভলিউটরি ম্যাট্রিক্স কিন্তু স্যার অর্থোগোনালও হয়, ডায়াগোনালাইজেবলও হয়। হ্যাঁ s = i ম্যাট্রিক্স, সেলফ ইনভার্স ম্যাট্রিক্স। ডায়াগোনালাইজেবল মানে তার মানে তো ডিফারেন্ট আইগেন ভ্যালুগুলো ডিফারেন্টই আসবে, তাহলে সেই ক্ষেত্রে স্যার যেহেতু n × নন n জিরো ম্যাট্রিক্স, আইগেন তাহলে ভ্যালু আছে, জিরো কি করে হয়? এখানে তো সব নন জিরো আইগেন ভ্যালু আছে, তাই না? না স্যার বলছি এটা যেহেতু বলছে যে এটা তো s = i, তার মানে এটা তো বলছে ডায়াগোনালাইজেবল হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স যেহেতু, হ্যাঁ এই তাহলে কটি n ইনভলিউটরি ইনভার্স, তাই না? ডায়াগোনালাইজেবল যদি হয় তাহলে সব আইগেন ভ্যালুগুলো ডিফারেন্ট হবে, আর যেহেতু n × n ম্যাট্রিক্স তাহলে তো তার nটাই n নাম্বার অফ আইগেন ভ্যালু nই থাকবে, তাহলে পুরো সেটটাই তো হবে স্যার।
পুরো সেটটা বলতে মানে n ক্রস n মানে তো ডায়াগোনাল এলিমেন্ট, মানে যেগুলো আর কি, মানে নাম্বার অফ যে আইগেন ভ্যালু তো n নাম্বার অফ আইগেন ভ্যালু তো nই হবে স্যার। নাম্বার অফ আইগেন ভ্যালু n হবে। হ্যাঁ, এবার n যদি হয় তাহলে তো পার্টিকুলার দুটো ভ্যালু হবে না, এবার সে এবং তারা সবাই ডিফারেন্ট যেহেতু ডায়াগোনালাইজেবল হবে এটা। আর ডায়াগোনালাইজেবল হলে তো সবাই আইগেন ভ্যালুগুলো তো আলাদা হবে, আর আলাদা হলে তো পুরো সেটটাই হবে। ট্রেসটা পুরো সেটটা হবে। হ্যাঁ, পুরো সেটটাই তো হচ্ছে স্যার। এই নাম্বার অফ আইগেন মানে তো হচ্ছে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে তো স্যার তাহলে একটা নাম্বার আসবে, সেটাই তো বলছি, একটা নাম্বার হবে, নাম্বার অফ আইগেন ভ্যালু আলাদা হবে। ট্রেস মানে ডায়াগোনাল এলিমেন্টস না, ট্রেস মানে হচ্ছে সাম অফ দ্য ও ডায়াগোনাল। আমি ওটা আইগেন ভ্যালু ধরে করছিলাম, কিন্তু ট্রেস ধরলে তো নাম্বার অফ একটাই নাম্বার আসবে যোগ করলে, একটাই নাম্বার আসবে। হ্যাঁ, ঠিক আছে, ছাড় এটা, এই কোশ্চেনটা ছাড়। আরেকটা কোশ্চেন স্যার, এটা ভুল আছে স্যার, বইয়ে অনেক ভুল আছে, অ্যানসারটা মিলছে না স্যার, এটা ভুল আছে। বলেছে এ এন্ড বি আর অর্থোগোনাল ম্যাট্রিসেস। অর্থোগোনাল, তারপর হ্যাঁ হ্যাঁ দুটোই অর্থোগোনাল। হ্যাঁ, তারপরে এ জিরো আর একটা ম্যাট্রিক্স আছে এ জিরো, হ্যাঁ, মানে এ জিরো না, মানে এ ও এ 2x2 একটা ম্যাট্রিক্স। হ্যাঁ 2x2, এটা 2x2 ম্যাট্রিক্স না না, এ ও আর ও বি, মানে এ ও আর ও বি। ও বি তো নিচে সেকেন্ড রোতে। আর একটা ম্যাট্রিক্স স্যার, এটা বলছি একটা ম্যাট্রিক্স এ ও ও বি 2x2 ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল এ না ক্যাপিটাল বি? হ্যাঁ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল ও। এই বি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক না অর্থোগোনাল। মানে এ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, বি ও একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, দেন আবার এই ম্যাট্রিক্সটা। হ্যাঁ, এবার এ কত অর্ডার বলা নেই, এ বা বি এর অর্ডার কিছু বলা নেই। না না না। তাহলে যদি এ যদি n ক্রস n অর্ডার হয়, বি ও যদি n ক্রস n অর্ডার হয়, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত রে? হ্যাঁ, 2n ক্রস 2n। তাই তো নাকি? ও বলতে এখানে একটা নাল ম্যাট্রিক্স, বুঝলি? তার আমি এ ম্যাট্রিক্স, হ্যাঁ স্যার নাল ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের উদাহরণ 1 2 3 4। তার ফর एग्जांपल এটা অর্থোগোনাল কিনা জানি না, তাহলে ফর एग्जांपल বি ম্যাট্রিক্সটা নিলাম হচ্ছে 5 6 7 8। তাহলে এ 0 0 বি এই ম্যাট্রিক্সটা হবে কি জানিস? 4 ক্রস 4 ম্যাট্রিক্স। এটা হবে 1 2 0 0 হচ্ছে 3 4 0 0 0 0 5 6 0 0 7 8। বুঝতে পারছিস ব্যাপারটা? ম্যাট্রিক্স এই ও বলতে এখানে এই নাল ম্যাট্রিক্সটা, বুঝছিস? এটা এ ও এই জিনিস। হ্যাঁ তো বলতে পারবো না এখন। দুটো অর্থোগোনাল বলা আছে, আর কিছু বলা নেই। কোশ্চেনে দি কি आंसर বলেছে? সিঙ্গুলার, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক আর অর্থোগোনাল। সিঙ্গুলার হবে, সিমেট্রিক হবে, স্কিউ সিমেট্রিক হবে, অর্থোগোনাল হবে। স্যার অর্থোগোনাল হবে? হ্যাঁ, লজিকটা তো আমাকে বলতে হবে। অর্থোগোনাল হলে তো এ ইনটু বি অর্থোগোনাল হবে। আচ্ছা, চেষ্টা করে দেখা যেতে পারে এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই হবে, আইএন। আবার বি ট্রান্সপোজ তাই তো, বি ট্রান্সপোজ বি দিস ইজ অলসো আইএন হবে, তাই না? এবার হচ্ছে এ 0 0 বি ইনটু এ 0 0 বি ট্রান্সপোজ
এটা বার করি নাকি, এটা যদি বার করি তার মানে A0 0B এর ট্রান্সপোজ যেই করব এটা আসবে A ট্রান্সপোজ করলে রো গুলো কলাম হয়ে যাবে, রো গুলো কলাম হয়ে যাবে। এখানে A ট্রান্সপোজ 0 0 B ট্রান্সপোজ হবে। বুঝেছিস কিনা বল? আমি এটাই বলতে চাইছিলাম এরকম। এটা এটা হবে। তোর মনে হতে পারে যে তো এলিমেন্ট, এটা এলিমেন্ট না, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে এর রোটা এটা একটা এইরকম, এইটা তখন এইটা একটা কলাম হয়ে যাবে, এটাও একটা কলাম হয়ে যাবে, তাহলে এখানে এর জায়গায় এ ট্রান্সপোজ চলে আসবে। বুঝতে পারছিস না? এইটা নে, এই উদাহরণটা নে, তাহলে বুঝতে পারবি। এইটা যদি ট্রান্সপোজ নিস, তাহলে এইটা যদি ট্রান্সপোজ নিস কি আসবে 1 2 0 0 3 4 0 0। এই লক্ষ্য করে দেখে দিস ইজ এ ট্রান্সপোজ, তাই না? হ্যাঁ স্যার। এবারে গুণ করে দে, হ্যাঁ তাহলে তো অর্থগোনাল অর্থগোনাল চলে আসবে, ঠিকই তাই না? হচ্ছে। অর্থ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আইএন চলে আসবে, আইএন মানে এন ক্রস মানে তোর হচ্ছে 2n ক্রস 2n অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থগোনাল আছে, তাই তো? হ্যাঁ স্যার। অর্থগোনাল আছে। কিন্তু ওটা ম্যাট্রিক্সটা বার করেছেন, এগুলো তো স্যার ব্লক ডায়াগোনাল, এর ডিটারমিনেন্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এ ডেটে ইন্টু ডেট বি গুণ করে দিলে এই টোটাল ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বেরিয়ে যাবে আর কি, ডেট ভ্যালু। ডেটে তো ডেটে অর্থগোনাল ম্যাট্রিক্স তো বলাই আছে, ডেটে ডেট কি হবে, প্লাস মাইনাস হবে। আমি তা বলছি না স্যার, ওই আপনি যখন লিখেছেন না 1 2 0 0 3 4 0 0 0 0 5 6 আর 0 0 7 8, এইটা যদি ডেট ভ্যালু বার করতে বলে এই টাইপের হবে, তাহলে বলছি কিন্তু ডেটে ইন্টু ডেট বি করে দিলে টোটালটার ভ্যালু চলে আসে, তাই বললাম। তাই তো হবে, এইটা তো গুণফল হবে, নরমালি ভাব না, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, নরমাল নিয়মে বল। তা যদি এলিমেন্ট আকারে ভাবতি, হ্যাঁ এবার এটা গুণ এটা শুধু ম্যাট্রিক্সের গুণফল হবে না, যদি ডেট চেয়েছি তাহলে ডেট ইন্টু ডেট বি হবে, তাই তো নাকি? ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আর বাকিদের দু তিনজন আরো কোশ্চেন আরো বাকিরা আরো আছে স্যার, আজকে স্যার আবার নেক্সট দিন নেক্সট দিন। আরো কোশ্চেন আছে স্যার বাকিরা কি একদিনে। চুপচাপ আছিস? বাকিদের কি গল্প? তারা কি পড়াশোনা সব শেষ করে ফেলেছিস? অ্যাপয়েন্টমেন্ট লেটার কি পেয়ে গেছিস নাকি? পড়াশোনা করলে তো বোঝা যাবে পড়াশোনা করছিস। ওই বইটা তোরা যেটা করছিস ওইটা তো ইয়ের বই, মানে জ্যামের বই, তো ওই জন্য একটু কঠিন কঠিন কোশ্চেন আছে, তাই না? হ্যাঁ না স্যার এটা এসএলএস ঠিক। এই বইটা করলে ভালো, একটু হায়ার স্ট্যান্ডার্ড বই করা ভালো, মানে এসএসসির যা স্ট্যান্ডার্ড, তাতে কি হবে ইয়েগুলো ভালো পারবি, এগুলো করবি। নেট সেট নেট সেটে এই কোশ্চেন আসবে না তোরা যেগুলো বলছিস। আচ্ছা, ভেক্টর স্পেসটা একটু শুরু করি। হ্যাঁ, এই তো কোশ্চেনেই অনেকক্ষণ চলে গেল। ভেক্টর স্পেস একটা হিউজ বড় একটা জিনিস। অলওয়েজ ভেক্টর স্পেস তোরা তো সবাই জানিস, ভেক্টর স্পেস ভি ওভার সাম ফিল্ড হয়, ওভার সাম এফ, তাই না? ভেক্টর স্পেসের একটা অপারেশন থাকে, ফিল্ডের আর একটা অপারেশন থাকে। ফিল্ডের অপারেশনটাকে কি বলে? স্কেলার অপারেশন, তাই না? আর ভেক্টরের ভেক্টর স্পেসের অপারেশন গুলোকে বলা হয় তোর হচ্ছে বল ভেক্টর অপারেশন। স্কেলার অপারেশন বলতে কি ফিল্ডের দুটো অপারেশন, প্লাস ডট,
ভেক্টর স্পেসেরও দুটো অপারেশন, প্লাস ডট। এই সার্কেল করে লিখছি, কিন্তু সার্কেল করে লিখতে হবে এমন কোনো কথা নেই। যখন আমি ভেক্টর বলবো, দুটো ভেক্টরের মধ্যে অপারেশন যখন থাকবে তখন হচ্ছে ভেক্টর অপারেশন, সেটা প্লাস গোল সার্কেল দিয়ে লিখি না লিখি। আর দুটো স্কেলারের মধ্যে যখন অপারেশন থাকবে সেটা হচ্ছে স্কেলার অপারেশনই বলবো। মানে দুটো ভেক্টর যদি হয়, আলফা কমা বিটা বিলংস টু ভি হয়। আলফা বিটা ভি মানে কি, তাহলে আলফা অ্যান্ড বিটা যে কম্পোনেন্ট গুলো বা এলিমেন্টস গুলো, আলফা বিটা তৈরি হয়েছে যে ফিল্ডের উপর বেস করে, সেই ফিল্ড কোন ফিল্ড, এফ এর থেকে। এফ যদি রিয়েল নাম্বার হয় তাহলে রিয়েল ভেক্টর স্পেস হয়, এফ যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে কমপ্লেক্স ভেক্টর স্পেস হয়। আচ্ছা, ডেফিনেশন আমি বললাম না, নিশ্চয়ই ভেক্টর স্পেসের ডেফিনেশন তোরা জানিস। 10টা প্রপার্টি আছে, হ্যাঁ, সেই 10টা প্রপার্টি স্যাটিসফাই করলে, ঠিক আছে, কিছু হয় ইন্টারনাল প্রপার্টি, কিছু এক্সটার্নাল প্রপার্টি বলে। অ্যাডিশনটাকে বলা হয় ইন্টারনাল প্রপার্টি, আর হচ্ছে এক্সটার্নাল প্রপার্টি হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা ভেক্টর মাল্টিপ্লিকেশন, এক্সটার্নাল প্রপার্টি। ঠিক আছে, তো এই এই দুটো প্রপার্টি নিয়ে যদি 10টা প্রপার্টি আছে, সেই 10টা প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে বলা হয় ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। তাই তো? এটা এগুলো নিশ্চয়ই জানিস, আমি এগুলো বলছি না। কি হয়, আন্ডার হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে আন্ডার ভেক্টর অ্যাডিশন ক্লোজার ল স্যাটিসফাই করে। ঠিক আছে, তো আন্ডার ভেক্টর অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে। ঠিক আছে, তো আন্ডার ভেক্টর অ্যাডিশন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা such that আলফা প্লাস থিটা ইকুয়াল টু থিটা আলফা হয়। মানে জিরো, মানে নাল এলিমেন্ট এক্সিস্ট করে, ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে, এইগুলো। তাই তো? অ্যান্ড কমিউটেটিভ ল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা। মানে একটা ভেক্টর স্পেস হতে গেলে ভি ইজ কল্ড আ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। ভি হতে হবে গ্রুপ, ভি ভি ইজ এ গ্রুপ, ভি শুধু গ্রুপ না, কমিউটেটিভ গ্রুপ, তাই না? কমিউটেটিভ গ্রুপ আন্ডার অ্যাডিশন, অ্যাডিশন বলতে ভেক্টর অ্যাডিশন এখানে। অ্যান্ড কি হয়, অ্যান্ড আরো 5টা প্রপার্টি স্যাটিসফাই করতে হয় আন্ডার এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল মানে কি, দুটো ডিফারেন্ট জায়গাকার এলিমেন্ট, একটা এলিমেন্ট ফিল্ডের, একটা এলিমেন্ট ভেক্টরের। মানে সি একটা এলিমেন্ট, সেটা হচ্ছে এফ থেকে নেওয়া হয়েছে, এন্ড আলফা একটা এলিমেন্ট, সেটা হচ্ছে ভি থেকে নেওয়া হয়েছে। ইন দ্যাট কেস এই দুটোর মধ্যে যে অপারেশন সেটা হচ্ছে সি ডট আলফা বলে। তাহলে এটাকে বলে এক্সটার্নাল অপারেশন। দুটো ডিফারেন্ট ফিল্ডের, ডিফারেন্ট জায়গা থেকে, ফিল্ডের এলিমেন্ট মানে ফিল্ড থেকে নেওয়া হয়েছে, আর ভেক্টর স্পেসের এলিমেন্ট মানে হচ্ছে ভি থেকে নেওয়া হয়েছে, দুটো ডিফারেন্ট এলিমেন্ট। তাহলে এটা এই জন্য এটা এক্সটার্নাল অপারেশন বলে। আর ইন্টারনাল অপারেশন মানে হচ্ছে দুটো সেম ভেক্টর, সেম জায়গাকার এলিমেন্টের অপারেশন। এখানেও 4টে আছে, সি ডট আলফা বিলংস টু ভি হয়। দুটো এলিমেন্ট যদি সি অ্যান্ড ডি ধরি, সি ডট ডি ডট আলফা ইকুয়াল টু সি ডি ডট আলফা, তাই তো? এটা হয়। আর সি ডট আলফা প্লাস বিটা ইকুয়াল টু সি ডট আলফা প্লাস ডি ডট বিটা হয়। এই আরো কিছু প্রপার্টি, সি প্লাস ডি ডট আলফা ইকুয়াল টু সি ডট আলফা প্লাস ডি ডট আলফা হয়। 1 ডট আলফা ইকুয়াল টু আলফা। 1 is the identity of the field element. এই 10টা প্রপার্টি যদি, আমি লিখলাম না ইচ্ছে করে, এগুলো তোরা জানিস, 10টা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো হচ্ছে ভেক্টর স্পেস। মানে ভি ভেক্টর স্পেস হতে গেলে তাকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে আন্ডার দ্য ইন্টারনাল অপারেশন বা আন্ডার দ্য অ্যাডিশন। মানে এক্সটার্নাল অপারেশনের আন্ডারে সেটা কি হতে হয়, আরো 5টা প্রপার্টি সেটা ডিস্ট্রিবিউটিভ ল আছে, বিভিন্ন ধরনের ল আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে বিভিন্ন। আচ্ছা, ফিল্ডটা যদি আর হয়ে যায়, ইফ এফ যদি আর হয়ে যায়, এফটা যদি আর হয়ে যায় রিয়েল, তাহলে আমরা বলবো যে রিয়েল ভেক্টর স্পেস। তাই তো? এফ যদি আর হয়ে যায় তাহলে রিয়েল, এফ যদি সি হয়ে যায় তাহলে বলবো কমপ্লেক্স ভেক্টর স্পেস। এফ যদি মানে হচ্ছে এলিমেন্ট গুলো যদি হচ্ছে সব পলিনোমিয়াল হয়ে যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে পলিনোমিয়াল ভেক্টর স্পেস। ঠিক আছে, ইন জেনারেল এই ধরনের ব্যাপারগুলো আছে। তাই এই উদাহরণ অত কিছু যাওয়া যাচ্ছি না। এখানে কিছু জিনিস, বেসিক জিনিস আছে, হচ্ছে ভেক্টর সাবস্পেস। মানে মেইনলি যে ব্যাপারটা, এখানে ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেসের পরে পাবি সাবস্পেস। সাবস্পেসের বেসিস, সাবস্পেসের ডাইমেনশন, এই ব্যাপারটা একটা ব্যাপারটা আছে। এন্ড হচ্ছে কোন একটা সাবস্পেস দেয়া থাকলে তার বেসিস এন্ড ডাইমেনশন বার করা। এই যে এই পার্টটা, এইখান থেকে কোশ্চেন আসবে। কোনো একটা জিনিস ভেক্টর স্পেস দেখানো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সাবস্পেস এবং সাবস্পেসের বেসিস এন্ড ডাইমেনশন বার করা। ঠিক আছে, তো সেই বেসিস এন্ড ডাইমেনশন বার করতে গিয়ে কখনো রিপ্লেসমেন্ট অ্যাপ্লাই করতে হয়, কখনো এক্সটেনশন থিওরেম অ্যাপ্লাই করতে হয়, তাই তো?
আবার ভেক্টর কখন ভেক্টর আছে, ভেক্টর সেট অফ ভেক্টর, সেটা সাম ভেক্টর স্পেস, তারা ডিপেন্ডেন্ট কখন হয়, ইন্ডিপেন্ডেন্ট কখন হয়, ঠিক আছে তো। বেসিসের ডেফিনিশন আছে, ডাইমেনশনের ডেফিনিশন আছে, ঠিক আছে তো। বেসিস কাকে বলে, আমি এই একদম বেসিক জিনিসে গেলাম না। ভেক্টর স্পেসের হচ্ছে সাবস্পেসের মেইনলি সাবস্পেসের বেসিস আর ডাইমেনশনই কোশ্চেনে আসে। ভেক্টর স্পেসেরও বেসিস ডাইমেনশন বলাই যায়, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু সাবস্পেসের মেইনলি সাবস্পেস কি, এটা ভি বি দা ভেক্টর স্পেস ওভার সাম ফিল্ড এফ যদি থাকে, তাহলে ডব্লিউ ইজ দ্য প্রপার সাবসেট অফ ভি। ওই সাবগ্রুপের মতোই সেম ডেফিনিশন, সাবগ্রুপের মতোই কি ডেফিনিশন, যদি হচ্ছে আন্ডার দ্য সেম অপারেশন ডব্লিউ এগেন এ ভেক্টর স্পেস ওভার দ্য সেম ফিল্ড যদি এফ হয়, তাহলে সাবস্পেস। সেখানে যেমন গ্রুপের যখন থিওরি ছিল, গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ হতে গেলে কিছু থিওরেম ছিল, যে জি বি এ গ্রুপ, এইচ বি এ সাবগ্রুপ অফ জি হবে, ইফ এন্ড অনলি বলে তিনটে থিওরেম ছিল। এ কম্পোজিশন বি বিলংস টু জি এন্ড এ ইনভার্স। সিমিলারলি এই সাবস্পেস দেখানোর জন্য একটা থিওরেম আছে, সেই থিওরেমটা দিয়েই সব সাবস্পেস দেখানো হয়। কি আছে নিশ্চয়ই তোরা জানিস, ডব্লিউ যে সাবস্পেস অফ ভি হবে যদি আলফা কমা বিটা বিলংস টু যদি ডব্লিউর জন্য ইমপ্লাই করে আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ, and আরেকটা কি ছিল, C alpha belongs to আলফা বিলংস টু হচ্ছে ডব্লিউ and এই যে সি বিলংস to F হলে C alpha belongs to W. সি আলফা বিলংস টু ডব্লিউ। এইটা যদি হয়ে যায় তাহলে জাস্ট এই প্রপার্টিটা আমরা দেখাম, বা কম্বাইন করে কম্পোজিশনটা দিয়েও দেয়া যায়, হ্যাঁ কম্বাইন করে দেখানো হয়ে যেতে পারে, যেটা সুবিধা হবে সেটা তোরা দেখাতে পারিস। ওকে বলতে সি আলফা প্লাস যে ডি বিটা বিলংস টু একবারে ডব্লিউ, বা কেউ এটাও দেখাতে পারে সি আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ। আইদার এই দুটো আলাদা আলাদা হলো, অথবা এটা অথবা এটা, কেউ যদি দেখিয়ে দেয় তাহলে ভেক্টর স্পেস হয়। দেখিয়ে দেয় মানে এটা থিওরেম, এটা থিওরেম মানে কি প্রুফ আছে, প্রুফে আমরা যাব না, জাস্ট ভেক্টর স্পেস দেখাতে এই জিনিসটা লাগে। যদি এটা হয় তাহলে ভেক্টর স্পেস হয়, নইলে ভেক্টর স্পেস হয় না, সাবস্পেস। গ্রুপের ক্ষেত্রে যখন আমরা করেছিলাম ইন্টারসেকশন অফ দ্য টু সাবগ্রুপ ইজ এগেন এ সাবগ্রুপ হয়, সেখানে এখানে ইন্টারসেকশন অফ দ্য টু সাবস্পেস এগেন এ সাবস্পেস হয়। ইউনিয়নের ক্ষেত্রে পড়েছিলাম যে সাবস্পেস হয় না, মে অর মে নট বি সাবগ্রুপ। ইউনিয়নের ক্ষেত্রেও এখানে সেম জিনিস হয়, মে আর মে নট বি হচ্ছে সাবগ্রুপ। বোঝা গেল, ভেক্টরের ক্ষেত্রে সেম জিনিস হয়। ভেক্টর স্পেসের ক্ষেত্রে সাবস্পেস হবে কি হবে না, ইন্টারসেকশন অলওয়েজ সাবস্পেস, ইউনিয়নটা মে অর মে নট বি সাবস্পেস, ঠিক আছে। সাবস্পেস হতে গেলে ওখানে যেরকম হতে হতো, তোর গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ হতে গেলে তোদের নিশ্চয়ই মনে আছে, সাবগ্রুপ হতে গেলে কি হতে হতো, আইদার এইচ ইজ দ্য সাবসেট অফ কে, অথবা কে ইজ দ্য মানে জি বি এ গ্রুপ, এইচ এন্ড কে টু সাবগ্রুপ, দেন এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ হবে, আইদার এইচ ইজ দ্য সাবসেট অফ কে অর কে ইজ দ্য সাবসেট অফ এইচ। এখানেও সেম কন্ডিশন, সাবস্পেস হতে গেলে W1 W2 টু সাবস্পেস, ভেক্টর সাবস্পেস, ইন্টারসেকশনটা অলওয়েজ সাবস্পেস হবে, ইউনিয়নটা সাবস্পেস হবে, আইদার W1 ইজ দ্য সাবসেট অফ W2 অর W2 ইজ দ্য সাবসেট অফ W1। কি তাই তো? এগুলো তোরা জানিস নিশ্চয়ই। দেন সেখান থেকে তোরা হচ্ছে ভেক্টর স্পেসের ভেক্টর স্পেস তোরা বার করতে পারিস, কোনটা সাবস্পেস দেখাতে পারিস, হ্যাঁ ব্যাপারটা এরকম। এগুলো তোরা একটু দেখিস। আচ্ছা, আর একটা যেটা কি রয়েছে, লিনিয়ার স্প্যান বলে একটা জিনিস আছে, ঠিক আছে তো। লিনিয়ার স্প্যান মানে একটা, তার আগে লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট এই ব্যাপারগুলো আছে, সেগুলো আমি তোরা তো জানিস নিশ্চয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা ভিবি দা ভেক্টর স্পেস যদি হয়, ভেক্টর স্পেস হয় কতগুলো ভেক্টর, আলফা 1 আলফা 2 ডট ডট আলফা কে, এই কে সংখ্যক ভেক্টর ইন ভি, এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন হয় এটা নিশ্চয়ই তোরা জানিস। কি হয়, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে ck আলফা কে, এটা ইকুয়াল টু থিটা, ইফ ইমপ্লাই করে যদি অনলি c1 ইকুয়াল টু c2 ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু ck ইকুয়াল টু 0 এর জন্য যদি হয় তাহলে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি হচ্ছে এটা at least one of them যদি নন জিরো হয় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে। এইটা এই যে যেটা এটা করা হচ্ছে, এটাই এই যে লিনিয়ার কম্বিনেশন অফ n ভেক্টরস, এখানে k ভেক্টরস অফ সাম ভেক্টর স্পেস, দিস ইজ এ বলা হচ্ছে ভেক্টর সাবস্পেস হয়, লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 আলফা কে,
বা n সংখ্যক ভেক্টরের ক্ষেত্রেও বলতে পারি, যদি আলফা 1 আলফা 2 আলফা n নিস তা তো অসুবিধা নেই, এনি নাম্বার অফ ভেক্টর ফ্রম সাম ভেক্টর স্পেস উই ক্যান টেক, দেন কি করছি যে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে কি, যে কোনো লিনিয়ার কম্বিনেশন মানে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2, এই জিনিসটা আলফা 2 ডট হচ্ছে ck আলফা k, এই যে লিনিয়ার কম্বিনেশন হোয়ার এই ck গুলো মানে ci গুলো বিলংস টু ফিল্ড, যে ফিল্ড থেকে নেওয়া আছে। এটা যদি w নির্ণয় করা হয়, দিস w এটা দেখানো যায় দিস ইজ এ সাবস্পেস, ভেক্টর সাবস্পেস অফ v হয়ে যায়, v বি দা ভেক্টর স্পেস ছিল, আর আলফা 1 আলফা 2 ডট ডট আলফা k এগুলো বিলংস টু v ছিল, and ওভার দ্য ফিল্ডে হোয়ার c1 c2 cn বা ck এগুলো সব f এর যদি এলিমেন্ট হয়, তাহলে দিস কম্বিনেশন মানে সেট কম্বিনেশন মানে কি, ডিফারেন্ট ভ্যালুজ অফ c1 c2 ck জন্য w পাবো, যে if c1 c2 ck are all 0 দেন কি হয়ে যাবে, দিস ইজ এ নাল ভেক্টর, w এর মধ্যে থিটা আছে, হয়ে যাবে। হ্যাঁ, দেন ডিফারেন্ট ভ্যালুজ অফ মানে তাহলে কি, দিস ইজ এ কালেকশন অফ সেট, ঠিক আছে, কালেকশন অফ ভেক্টরস, দিস ভেক্টর ইজ এ ভেক্টর স্পেস হবে। শুধু তাই না, দিস ইজ এ স্মলেস্ট ভেক্টর স্পেস কন্টেনিং দ্য সেট, দিস সেট কন্টেনিং আলফা 1 আলফা 2 আলফা k, মানে s যদি ডিনোট করি আলফা 1 আলফা 2 ডট ডট আলফা k, দেন this w is a smallest vector space, w is a smallest vector space containing alpha 1 alpha 2 alpha k, বুঝা গেছে? এটা হয় জানিস তো, স্মলেস্ট দেখানোর এই স্মলেস্ট ব্যাপারটা একটা লিনিয়ার স্প্যানটাও দেখে, এটাই লিনিয়ার স্প্যান, এটা লিনিয়ার স্প্যান অফ আলফা 1 আলফা, এটাকেই বলা হয় লিনিয়ার স্প্যান অফ আলফা 1 আলফা 2 আলফা k, এই k সংখ্যক ভেক্টরের লিনিয়ার স্প্যান। এটা ভেক্টর স্পেস দেখাতে গেলে কি করতে হবে, w কে ভেক্টর স্পেস দেখাতে গেলে ওই সূত্র, আমার w থেকে দুটো এলিমেন্ট ধরতে হবে, ধরে w সেই দুটো এলিমেন্টের যোগফল আবার w তে আছে দেখাতে হবে, আর হচ্ছে ওই w থেকে একটা এলিমেন্ট ধরতে হবে আর ফিল্ড থেকে একটা এলিমেন্ট ধরতে হবে, তাদের গুণফলটা আবার w তে আছে দেখাতে হবে। সেটা দেখানো কোনো ইয়ে ব্যাপার নয়, কিছুই না, দুটো এলিমেন্ট যদি হচ্ছে একটা আলফা আর একটা বিটা, দুটো এলিমেন্ট এই ফর্মে ধরি, c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 ডট 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 প্লাস হচ্ছে ck আলফা k, এটা একটা ধরলাম, আবার হচ্ছে দিস ইজ d1 আলফা 1 প্লাস d2 আলফা 2 প্লাস ডট 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 হচ্ছে প্লাস dk আলফা k, এই দুটো ভেক্টর আমি ধরলাম। দেন হচ্ছে আলফা প্লাস বিটা, এই যোগফলটা দেখাতে হবে এগেন w তে রয়েছে, হয় আর এখানে cy গুলো বিলংস টু f এন্ড di গুলো বিলংস টু f এর এলিমেন্ট, তাহলে ci এন্ড di যদি f এর এলিমেন্ট হয়, তাহলে ci প্লাস di এগুলো সব f এর এলিমেন্ট, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ফিল্ড তো, তাহলে ক্লোজার ল স্যাটিসফাই করবে, তো এটা w তে দেখানো কোনো ব্যাপারই নাই, কারণ আলফা প্লাস বিটা করলে এই c1 প্লাস d1 ইনটু আলফা 1 চলে আসবে, c2 প্লাস d2 ইনটু আলফা 2 চলে আসবে, দিস ইজ হচ্ছে ck প্লাস dk ইনটু আলফা k চলে আসবে। এই ck যেহেতু এগুলো আবার f এর এলিমেন্ট, আমি ধরতে পারি ci প্লাস di সমান হচ্ছে ei, ধরে নিতেই পারি, which is belongs to f, তাহলে এটা হবে e1 আলফা 1 প্লাস e2 আলফা 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে ek আলফা k, এই জিনিসটা তোর পেয়ে যাবি, আর ek গুলো belongs to w f, therefore this সামেশন মানে আলফা প্লাস বিটা বিলংস টু w চলে আসছে, এবং আরেকটা স্কেলার দিয়ে গুণ করেও তুই এটা দেখিয়ে দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মেন ব্যাপার হচ্ছে স্মলেস্ট দেখানো, অনেক জায়গায় অনেক কিছুতেই দেখবি দিস ইজ এ স্মলেস্ট, দিস ইজ এ স্মলেস্ট, দিস ইজ এ স্মলেস্ট ভেক্টর স্পেস কন্টেনিং দিস, এই ধরনের ব্যাপারগুলো থাকে। স্মলেস্ট দেখানো মানে দিস স্পেস w টা হচ্ছে সব থেকে ছোট ভেক্টর স্পেস এই c1 c2 ck কে কন্টেইন করে, এই c1 c2 ck কে কন্টেইন করে, তার মানে কি, if we consider any other vector space which contains c1 c2 ck, sorry c1 c2 ck বলছি, alpha 1 alpha 2 alpha k, which is the superset of w, বা w is the subset of any vector space, যদি any other vector space আমি ধরে নিই, ঠিক আছে, সেই ভেক্টর স্পেসের সাবস্পেস হবে। কি বুঝতে পারছিস, w যদি অন্য একটা ভেক্টর স্পেস যদি আমি ধরে নিই, if we consider ধর হচ্ছে q একটা ভেক্টর স্পেস containing alpha 1 alpha 2 alpha k, and w this is always containing alpha 1 alpha 2 alpha k, কারণটা কি, if c1 equal to 1 and বাকি সব 0, then কি হয়ে যাবে, দেখ আলফা 1 পাবো, c2 equal to 1 বাকি সব 0, then আলফা 2 পাবো, তার মানে আলফা 1 আলফা 2 আলফা k all belongs to the set w, তাহলে w is a vector space containing alpha 1 alpha 2 alpha k, q another vector space containing alpha 1 alpha 2 alpha k যদি আমি ধরি,
we have to show that হচ্ছে W is the subset of Q, তার মানে যে W is the smallest whatever the Q may be, ঠিক আছে, whatever the Q may be। তাহলে এইটা দেখানো খুব কঠিন কাজ নয়, আমি ধরে নেব কি হচ্ছে ওই Q টা another subspace of V, V এরই সাবস্পেস হতে হবে containing the elements alpha 1 alpha 2 alpha 3, ঠিক আছে। তাহলে এই সাবসেট দেখানো মানে কি এনি একটা এলিমেন্ট, মানে এনি একটা এলিমেন্ট ধর হচ্ছে সেটা W তে আছে, যদি আলফা বিলংস টু W হয় সেই ইমপ্লাই করে যায় আলফা বিলংস টু Q, তাহলেই তো W ইজ এ সাবসেট অফ Q হবে। আচ্ছা আলফা বিলংস যদি W হয়, আলফা বিলংস যদি W হয়ে যায়, তাহলে আলফা ক্যান বি রিটেন অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ C1 C2 CK, আলফা ক্যান বি রিটেন অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ C1 C2 CK। তাহলে আলফা যদি C1 C2 CK লিনিয়ার কম্বিনেশন হয়, তাহলে তার হচ্ছে সরি C1 C2 বলে আলফা ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 alpha k, তাহলে সেটা C1 alpha 1 প্লাস C2 alpha 2 প্লাস ডট ডট হচ্ছে প্লাস CK alpha k লেখা যাবে। CK alpha k লেখা যাবে, তাই তো নাকি? এইবার দেখ C1 alpha 1, এই যে Q এটা সাবস্পেস অফ V এন্ড Q এর মধ্যে আলফা 1 রয়েছে, আলফা 2 রয়েছে, এরকম করে আলফা k সব Q এর মধ্যে রয়েছে। Q যেহেতু সাবস্পেস, তাহলে C1 alpha 1 কোথায় Q এর মধ্যে থাকবে, C2 alpha 2 Q এর মধ্যে থাকবে, এরকম করে করে CK alpha k Q এর মধ্যে থাকবে। আর যদি এইগুলো সব Q এর মধ্যে থাকে, তাহলে তাদের যোগফলও Q এর মধ্যে থাকবে। আর যোগফলটা মানে কি আলফা, আর আলফা কোথায় ছিল W তে, তাহলে আলফা W তে থাকলে আলফা Q এ থেকে গেল। তাহলে কি একটা এলিমেন্ট যদি আলফা W তে থেকে আলফা Q এ থাকে, তাহলে W is the subset of Q, that means W is a vector space, Q another vector space containing alpha 1 alpha 2 alpha k, then W is the smallest, and W কে একটা নাম দেয়া হয়, W is called the linear span of alpha 1 alpha 2 alpha k, W যেটা নাম দিয়েছি this is known as the linear span, linear span বলে। যদি A সেটটা alpha 1 alpha 2 dot dot alpha k হয়, then W যেটা আমি লিখেছি এই C1 alpha 1 plus C2 alpha 2 plus dot dot CK alpha k comma the CI belongs to F, this is a W equal to a linear span of S, L of S বলে। লিনিয়ার কম্বিনেশন করে যে সেটটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ দ্য লিনিয়ার স্প্যান। বা আলফাটাকে বলা হয়, ইন দ্যাট কেস আলফাটাকে বলা হয় জেনারেটিং সেট বা স্প্যানিং সেট আলফাটাকে, and W টাকে বলা হয় লিনিয়ার স্প্যান অফ S, and W is the smallest subspace of V, smallest subspace containing alpha 1 alpha 2 alpha। কি বুঝেছিস সেগুলো? জানিস তো এগুলো নাকি সব তোরা? হ্যালো, জানিস তো এগুলো নাকি? আচ্ছা V একটা ভেক্টর স্পেস, W একটা ভেক্টর, V একটা ভেক্টর স্পেস, আর W1 একটা সাবস্পেস, W2 একটা সাবস্পেস। এই W1 প্লাস W2 কি হয় রে? ডিরেক্ট সাম বলে। এটা সাবস্পেস হবে? V is a vector space, W1 is a subspace of V, W2 is a subspace of V, দুটো ডিফারেন্ট সাবস্পেস। ব্যাপারটা মানে হচ্ছে এই দুটো সাবসেট, এটা যোগফল, এই যোগফলটা একটা নাম মিনিং আছে, মানে ধর হচ্ছে এরকম U1 plus U2 says that U1 belongs to W1 and U2 belongs to W2, এরকম লিখে আছে, এইরকম লিখে। This is known as the direct sum of two vector spaces, W1 and W2 যে দুটো ভেক্টর স্পেস তাদের ডিরেক্ট সাম। এই ডিরেক্ট সামটা এগেন এ সাবস্পেস হয়, ইউনিয়নটা সাবস্পেস হয় না। W1 ইউনিয়ন W2 এটা সাবস্পেস হতেও পারে না হতেও পারে, কিন্তু এই ডিরেক্ট সামটা এগেন এ সাবস্পেস হয়। দিস সাবস্পেসটাকে ডিরেক্ট, এটাকে ডিরেক্ট সাম বলে। হ্যাঁ, এটা আবার সাবস্পেস হয়, জানিস এটা?
আর এটাও কিন্তু ওই স্মলেস্ট হয়, স্মলেস্ট সারফেস কন্টেনিং W1 and W2, W1 W2 কে কন্টেন্ট করে স্মলেস্ট দেখানো মানে আরেকটা ধরে নেবো কন্টেনিং W1 W2, দেন সেটা সাবসেট দেখিয়ে দেবো যদি দেখাতে চাই। আচ্ছা আমি হ্যাঁ আচ্ছা এরপরে যেটা আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছি, লিনিয়ার স্প্যানিং সেট তো বলে দিয়েছি। আচ্ছা এইগুলো যদি হয়, এই যে এস একটা সেট, এই যে সাবসেট অফ টি, তাহলে এল এস সাবসেট অফ এল টি, এটা হয় এল এস সাবসেট অফ এল টি। মানে যারা এস এর মধ্যে আলফা 1 আলফা 2 আলফা কে রয়েছে, টি এর মধ্যে আলফা 1 আলফা 2 আলফা কে ছাড়া আরো কিছু ভেক্টর রয়েছে, তাহলে লিনিয়ার স্প্যান অফ এস মানে এল এস আলফা 1 আলফা 2 আলফা কে সাবস্পেসটা হয়ে যাবে লিনিয়ার স্প্যান অফ আরেকটা জিনিস হয়, এস যদি সাবসেট অফ এল অফ টি হয় তাহলে এল অফ এস ও সাবসেট অফ এল অফ টি হয়। স্যার এস যদি সাবসেট অফ এল অফ টি হয় আর কি, এস যদি এল অফ টি এর সাবসেট হয়, এস যদি এল অফ টি এর সাবসেট হয়, তাহলে এটাও দেখানো যায় এল অফ এস টাও সাবসেট অফ এল অফ টি হয়। এটাই হয় এল অফ এস সাবসেট অফ, এগুলো সব থিওরেমে আছে তাই না, থিওরেমের মধ্যে সব পেয়ে যাবি। এস যদি সাবসেট অফ টি হয়ে যায় তাহলে এটা যেরকম হয়, তেমনি হচ্ছে এস যদি সাবসেট অফ এল অফ টি হয়, লিনিয়ার স্প্যান অফ টি হয়ে যায়, তাহলেও হচ্ছে এটা জিনিস হয়, এই জিনিস সেম জিনিস হয়। লিনিয়ার স্প্যান মানে আর কিছুই না, ওই ভেক্টর নিয়ে আমি লিনিয়ার কম্বিনেশন করব। লিনিয়ার স্প্যানে থাকা মানে কি, ধর বললো মানে কোন একটা ভেক্টর বলে দিল, দিয়ে বললে এই ভেক্টরটা এই সেটের লিনিয়ার, এইখানে ধর আছে তিনটে ভেক্টর এস ইকুয়াল টু আলফা কমা বিটা কমা গামা, এই তিনটে ভেক্টর বললো এই ভেক্টর ধর এটা হচ্ছে ডেল্টা একটা ভেক্টর, এই ডেল্টা ভেক্টরটা এই এস সেটের লিনিয়ার স্প্যানে আছে কিনা, এটা এটা একটা কোশ্চেন হয়। এটা মানে কি, এটা মানে আর কিছু না, এই ডেল্টাকে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা যদি এই আকারে লেখা যায়, C1 C2 C3 আর স্কেলার যদি এই ফর্মে লেখা যায়, তাহলে অলওয়েজ থাকবে তাই না কি, এটা এটা দেখানো যায় যদি এরকম কোন C1 C2, তখন এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন পাবো, তুই লক্ষ্য করে দেখবি এটা সিস্টেম অফ ইকুয়েশন, এই সিস্টেম অফ ইকুয়েশনে যদি সলিউশন থাকে তাহলে থাকবে, সিস্টেম অফ ইকুয়েশনে যদি কোনো সলিউশন না থাকে তাহলে থাকবে না, কি তাই তো? এই টাইপের অঙ্ক তো করেছিস। ধর হচ্ছে থ্রি ডাইমেনশনালি বললাম, ধর হচ্ছে একটা সেট আছে, এই ভেক্টরটা আলফা মানে ধরে আলফা মানে রয়েছে 1 2 3, বিটা মানে রয়েছে ধর হচ্ছে 1 0 1, আর গামা মানে রয়েছে হচ্ছে এরকম হচ্ছে 0 1 0, এটা রয়েছে ফর এক্সাম্পল। দেন একটা ভেক্টর বললো যে 1 2 5, এই ভেক্টর আছে ডেল্টা, বললো এই ডেল্টাটা কি এই তিনটে ভেক্টরের লিনিয়ার স্প্যানে রয়েছে, এটা করা মানে আর কিছু না, এই ডেল্টাকে লিখতে হবে এইরকম ভাবে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস হচ্ছে C3 গামা, এই ডেল্টার মান আলফার মান বিটার মান গামার মান যদি বসিয়ে দিস তাহলে C1 C2 C3 দিয়ে একটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবি। এবার তার সলিউশন যদি এক্সিস্ট করে, মানে একটা C1 C2 C3 the value pass such that C1 alpha 1 plus C2 alpha 2 C1 alpha plus C2 beta ওই ডেল্টা পাস, তাহলে এক্সিস্ট করে। যদি এর সলিউশন না থাকে তাহলে পাবে না, ইনকনসিস্টেন্ট যদি হয়ে যায় তখন হবে না। ব্যাপারটা সলিউশন থাকলে তুই পাবি, না থাকলে পাবি না, মানে আছে বলতে পারবি, না থাকলে বলতে পারবি, কি তাই তো? এইটাই হচ্ছে তোর হচ্ছে দেখবে যে এইগুলোই সব প্রথম চ্যাপ্টারে সব রয়েছে। প্রথম চ্যাপ্টারের মধ্যে তোরা এটা পেয়ে যাবি। এইখান থেকে কিছু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এইসব দেখানো, লিনিয়ার স্প্যানে আছে নেই এইসব দেখানো গুলোই আছে, ঠিক আছে তো? এস বলা আছে, টি বলা আছে, দেন আরো একটা বলা আছে, দেন কে কার লিনিয়ার, কে কার সাবসেট হবে না হবে এইসব ব্যাপার, বা কিছু সাবস্পেস দেখানো, এই ব্যাপারগুলো আছে। নেক্সট চ্যাপ্টারটাই রয়েছে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড বেসিস ডাইমেনশনের ব্যাপার, অ্যান্ড সেখানেই তুই হচ্ছে ডিলিশন থিওরেম, এক্সটেনশন থিওরেম, বিভিন্ন ধরনের পরপর সব থিওরেম গুলো রয়েছে। তাহলে দেখ ডাইমেনশন এন্ড বেসিসটা একটু বলে দিই।
হ্যাঁ, ভেক্টর স্পেস বা ভেক্টর সাবস্পেসের ডাইমেনশন এন্ড বেসিস। এটা কি ধর হচ্ছে ভি, ভি একটা ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস, এটা হচ্ছে ফাইনাইট ডাইমেনশনাল, ঠিক আছে, ফাইনাইট ডাইমেনশন। মানে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বলবো ইফ দেয়ার exists some finite number of vectors from V such that ওই ভেক্টর গুলো টোটাল V কে স্প্যান করে। বোঝা গেল কি বললাম? আরেকবার বলেন কি বললেন? মানে যে ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস যদি V is said to be finitely generated বা ফাইনাইট ডাইমেনশনাল, ফাইনাইটলি জেনারেটেডও বলে, মানে দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সেট, একটা ফাইনাইট সেট থাকে বা সেট অফ ভেক্টরস থাকে ফ্রম V হুইচ জেনারেটস V, বা যেটাকে স্প্যান করলে টোটাল ভিটাকে পাওয়া যায়। ইফ দেয়ার এক্সিস্ট নো সাচ সেট দেন আমরা বলবো যে V is infinite dimensional। যদি এরকম কোনো সেট না থাকে তাহলে আমরা বলবো ভিটা ইনফাইনাইট ডাইমেনশনাল, এরকম কোনো সেট যদি না পাই। মানে যদি কোনো ফাইনাইট V একটা ভেক্টর স্পেস ওভার দা ফিল্ড F, ভিটাকে বলবো ফাইনাইট ডাইমেনশনাল ইফ দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সেট S, ফর এক্সাম্পল আলফা 1 আলফা 2 আলফা E, এই একটা ফাইনাইট সেট পাওয়া গেছে such that V is A-less। বোঝা গেছে এবার? if there exists a finite set S such that V equal to A-less, linear span of S, যদি এটা হয় তাহলে বলবো হচ্ছে V is finite dimensional। that means the dimension of V equal to K এরকম না হতেও পারে। একটা ফাইনাইট সেট পেয়েছি যারা টোটাল V কে স্প্যান করে, টোটাল V কে, মানে যে V equal to that span হয়ে গেছে। তাহলে এইখানে তাহলে কি স্মলেস্ট কথাটা ব্যবহার করা যাবে স্যার? কোনটা কথাটা ব্যবহার করা যাবে? কিসের? ওই কন্টেইনিং এস যে ব্যাপারটা ছিল ফাইনাইট ডাইমেনশনাল ক্ষেত্রে, এটা তো স্মলেস্ট সাবস্পেস হয়, মানে আলফা 1 আলফা 2 আলফা কে সাধারণত এলএস, জেনারেল এলএস ইজ আ সাবসেট অফ ভি হয়, বুঝতে পারছিস তো? হ্যাঁ সাবসেট অফ ভি হয়, ইকুয়াল টু ভি হয়ে গেলে তখন বলতে ডাইমেনশনাল, ফাইনাইট ডাইমেনশনাল। বুঝতে পারছিস তো? মানে ইন জেনারেল কি হয়, আলফা 1 আলফা 2 আলফা কে যদি ভেক্টর হয় তাহলে দ্যাট ফর এক্সাম্পল ধর আমি বলছি R3, R3 মানে বুঝিস অল হচ্ছে অর্ডার ট্রিপল, মানে 1 2 3 এই যে এলিমেন্ট গুলো, এগুলো সব R3 এলিমেন্ট। এগুলো কি আলফা বিটা গামা ডেল্টা সব কোথায় R3 এলিমেন্ট। আমি শুধু একটা সেট দিলাম কন্টেনিং 1 এলিমেন্ট 1 2 3, দেন বললাম এলএস কি হবে রে? এলএস কিছুই হবে না, এটাকে C into 1 2 3 where C belongs to R, C belongs to R, যা হবে সেই সেটটা কত অসংখ্য অসংখ্য এলিমেন্ট পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে C into 1 2 3 এই যে এলএস, এলএস সাবসেট অফ R3 হবে, এখানে কি এলএস ইকুয়াল টু R3 হবে? এটা প্রশ্ন। এলএস ইকুয়াল টু কি R3 হবে? হবে না? হবে না বলতো? আমি একটা ভেক্টর নিয়েছি, বুঝলি, এস সেটের মধ্যে একটা ভেক্টর নিয়েছি, দিয়ে বলেছি এলএস ইকুয়াল টু R3, এলএস ইকুয়াল টু সি ইনটু এটা, মানে একটাই যদি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C কে আলফা কে হয়, যেহেতু একটাই ভেক্টর নিয়েছি এস এর মধ্যে তাহলে C ইনটু দ্যাট ভেক্টর এল অফ এস। মানে আমার প্রশ্ন হচ্ছে এল অফ এস মানে এল অফ এস সাবসেট অফ R3, সরি সাবসেট অফ, মানে V ইকুয়াল টু R3 এখানে ধরা আছে, বুঝলি তো? V ইকুয়াল টু R3, দিস ইজ ধর একটা ভেক্টর আলফা, তাহলে এল অফ এস সাবসেট অফ R3, কিন্তু প্রশ্ন হচ্ছে এল অফ এস ইকুয়াল টু কি R3 হবে এখানে? কি বুঝতে পারছিস না? লিনিয়ার স্প্যান অফ এসটা কি R3 এর সঙ্গে সমান হবে? লিনিয়ার স্প্যান অফ এস R3 এর সঙ্গে সমান হওয়া মানেটা কি? মানে কি এনি ভেক্টর অফ R3 ক্যান বি রিটেন অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ওয়ান কোএফিসিয়েন্ট ভেক্টর, তাই না? ওদের তো ফাইনাইট নাই স্যার, ইনফাইনাইট তো। না না, R3 is the finite dimension। ও হ্যাঁ, আর সরি 3 ডাইমেনশন, সরি স্যার। 3 dimension।
L of S equal to R3 হবে, L of S equal to R3 হওয়া মানে কি, any vector from R3, any vector যদি নেওয়া হয়, or if we consider beta is a vector from R3, then beta can also be written as C into 1 2 3, এটা হতে হবে। কিন্তু আমি যদি ধরি বিটার মান 1 0 0, for example if we consider beta equal to this, then beta can be written as C into 1 2 3, এটা possible? পসিবল না। এটা পসিবল হলে c সমান হচ্ছে 1 হবে, আবার c সমান 2c সমান 0 হবে, 3c সমান হচ্ছে 0 হবে। তার মানে এখান থেকে c এর মান 1 ও হতে পারে, c এর মান হচ্ছে 0 ও হতে পারে। তাহলে দুটো ডিফারেন্ট মান পাচ্ছি, ইনকনসিস্টেন্ট। এমন কোন নির্দিষ্ট ভ্যালু অফ c পাচ্ছি না, হচ্ছে না তো। c এর মান 0 হলেও হচ্ছে না, মানে সলভ হচ্ছে না। এটা c এর মান 0 বা 1 হবে বলা ভুল, মানে এই সিস্টেমটার কোনো সলিউশন নেই, মানে একটা ইনকনসিস্টেন্ট ইকুয়েশন। c একবার পাচ্ছি c মানে 1, একবার পাচ্ছি 2c মানে 0, তার মানে c মানে 0 আর c মানে 1, তো c মানে 0 বা c মানে 1 কি করে হয়? এটা তো পসিবল না। তাহলে c এর কোনো নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাচ্ছে না, দেওয়ার পর এই ভেক্টরটাই তো এর লিনিয়ার স্প্যানে নেই। কিন্তু যদি আমি ধরতাম, ধর হচ্ছে এইখানে আলফা মানে হচ্ছে 1 0 1, বিটা মানে হচ্ছে ধর হচ্ছে 0 1 1, গামা মানে হচ্ছে 1 1 0, এটা আমি ধরে আমি অন্য 1 5 7 ধর একটা ভেক্টর নিয়েছি, আমরা খুব সহজেই দেখিয়ে দিতে পারবো দিস ভেক্টর এনি আরবিট্রারি ভেক্টর বিলংস টু দা লিনিয়ার স্প্যান অফ দিস সেট, এটা হয়, তাই নয় কি? তোরা করেছিস এগুলো, এটা দেখেছিস তাই নয় কি? এই লিনিয়ার স্প্যানে থাকে, এনি ভেক্টর লিনিয়ার স্প্যানে থাকে। যদি একসাথে দুটো কেস হয়, মানে হচ্ছে দুটো কেস হয়, মানে যদি একটা ফাইনাইট সেট পাওয়া যায় যেটা টোটাল ভেক্টরসকে স্প্যান করে, তাহলে বলবো ফাইনাইট ডাইমেনশনাল। এবং এই যে সেটটা, যে ফাইনাইট সেটটা আমি পেলাম, ইফ দিস সেট ইজ ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলে ইন দ্যাট কেস বলবো the dimension of the vector space V is the number of vector in S, মানে টোটাল নাম্বার অফ ভেক্টর S এ যতগুলো ভেক্টর আছে সেটাই হচ্ছে ডাইমেনশন অফ V। মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট স্প্যানিং সেট যদি হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি একটা সেট স্প্যান করলো, স্প্যান করলেই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এমন কোনো কথা নেই। V be the vector space, S is any finite set which spans V, V কে স্প্যান করে, that means V equal to L of S. If this spanning set S is linearly independent, then বলা হয় the set S is a basis of the vector space V and dimension V is equal to the number of vectors in S. কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ডাইমেনশন বার করতে গেলে কি বার করা লাগে? বেসিস বার করতে লাগে। বেসিস আর ডাইমেনশন একে অপরটার সঙ্গে রিলেটেড। বেসিসে নাম্বার অফ বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই হচ্ছে ডাইমেনশন। বেসিসে যতগুলো এলিমেন্ট থাকে সেটা ডাইমেনশন। তাহলে বেসিস বার করতে যাওয়া মানে কি? স্প্যান করতে হবে any arbitrary vector from the vector space. If we take, then this can be written as the linear combination of the vectors from S, and these vectors are linearly independent. What is the linearly independent? Linearly independent মানে the set of vectors are linearly independent if there exists scalar মানে c1 alpha 1 মানে c1 c2 ck in general, c1 alpha 1 c2 alpha 2 ck alpha k equal to theta if and only c1 c2 ck equal to 0 যদি হয়, তাহলে linearly independent spanning set হলে বেসিস হবে, and number of vectors in the basis is called the dimension. এটা যেরকম হচ্ছে ভেক্টর স্পেসের জন্য সত্যি, ভেক্টর সাবস্পেসের জন্য সেম কথা। একটা ভেক্টর সাবস্পেসের ডাইমেনশন কত, বেসিস কত, এটা যদি বলতে হয় তাহলে কি করতে হবে? ওই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট স্প্যানিং সেট অফ দ্যাট সাবস্পেসই বার করতে হবে, এবং সেটাতে যতগুলো সেটা হয়ে যাবে বেসিস, এবং তার সাথে যতগুলো ভেক্টর থাকবে সেটাই হয়ে যাবে নাম্বার অফ ভেক্টর, যতগুলো সেটাই হয়ে যাবে সেই সংখ্যাটা নাম্বার, এটাই হয়ে যাবে ডাইমেনশন। কি বোঝা গেছে? বেসিস ডাইমেনশন বুঝেছিস? হ্যাঁ স্যার। তোরা ভেক্টর স্পেস করতে গিয়ে তার এই যে R3 ডাইমেনশন হচ্ছে 3, তোরা জানিস, কারণ হচ্ছে অলওয়েজ R3 কে স্প্যান করতে তিনটে
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগে, যে কোনো তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অলওয়েজ R3 কে স্প্যান করে দেয়। এগুলো নন ভেক্টর, আমরা এইগুলোর উপরই মেনলি R3 R4 এইসবের উপরই কাজ করি। এগুলো হচ্ছে নন বাট 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস, 4 ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, এগুলো সব ঠিক আছে। তো এখানে হচ্ছে এলিমেন্টস গুলো বিলংস টু রিয়েল, মানে হচ্ছে ফিল্ড হচ্ছে রিয়েল নাম্বার, তাই এখানে R2 R3 R4 এসব দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ, দেন এই ক্ষেত্রে এর সাবস্পেস গুলো দেখতে কেমন হয়, আমরা এরকম ভাবে করি যে হচ্ছে R3 is such that, মানে হচ্ছে W, আমি বললাম W হচ্ছে সেই একটা ভেক্টর, মানে হচ্ছে W এর মধ্যে একটা ভেক্টর ধরুন বললাম হচ্ছে x, y, z, এটা রয়েছে 3, দেন আমি বললাম হচ্ছে such that x plus 2y plus z equal to 0। এই একটা কন্ডিশন দিলাম, তোরা দেখবি এই কন্ডিশনে সাধারণত আমি যে উদাহরণটা নিচ্ছি দিস ইজ এ সাবস্পেস হয়ে যায়, তাই নাকি? তাই তো সেই সকল মানে দেখ এইগুলো দেখ, এই ট্রিপল ফর্ম মানে কি, ডব্লুর এলিমেন্ট গুলো কোথায় থেকে নিয়েছে, R3 থেকে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে অর্ডার ট্রিপলেটস অলওয়েজ বিলংস টু দ্য R3। তাহলে দিস ইজ এ সাবস্পেস অফ, তাহলে কি ডব্লুর মধ্যে কার রয়েছে, সাজ দ্যাট যাদের x plus 2y plus z equal to 0, এই যোগফলটা যাদের 0 হয়। তাহলে যে কোনো এলিমেন্ট নিলেই যোগফল 0 হবে না, তোর মনে হয় তোর 1,1,1 দিস বিলংস টু কি, তাহলে ডব্লু না, কারণ নেই, কারণ করে 1 মানে 1 plus 2 into 1 plus 1, এটা কখনোই 0 নয়, এটা not equal to 0, therefore this does not belongs to W। এটা but this belongs to R3, এটা কিন্তু R3 এর এলিমেন্ট, this belongs to R3 but this does not belong to W। তার মানে কখনোই L of W this is R3 হবে না, খুব পরিষ্কার ভাষায় L of W কখনোই R3 হবে না, বাট হচ্ছে L of W এটা সাবসেট অফ R3 হবে, সাবসেট অফ R3, কারণ এই এলিমেন্ট গুলো সব R3 এলিমেন্ট। কন্ডিশনটা কি, কেউ যদি বলে এই এলিমেন্টটা 1, 0, -1 এটা কি W এর এলিমেন্ট, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 1 plus 2 into 0 minus 1 this is 0 হয়ে যায়, এটা W এর এলিমেন্ট, and this also R3 এর এলিমেন্ট। তাহলে R3 সব এলিমেন্ট গুলো কিন্তু হচ্ছে W এর এলিমেন্ট নয়, কিন্তু W এর সব এলিমেন্ট গুলো R3 এর এলিমেন্ট। তাহলে কি W এর সব এলিমেন্ট গুলো R3 এর এলিমেন্ট যদি হয়ে যায়, তাহলে W তো সাবসেট অফ R3 বা L of W ইন জেনারেল যদি বলি L of W সাবসেট অফ R3 হবে, বাট L of W ইকুয়াল টু R3 কখনোই হবে না। তাহলে এটা সাবস্পেস, দিস ইজ এ প্রপার সাবস্পেস। এই প্রপার সাবস্পেসে যদি ডাইমেনশন বার করতে হয়, এই ডাইমেনশন বার করা খুব সোজা, মানে এটার ক্যালকুলেশন করব না, যদি এমসিকিউ কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ডাইমেনশন, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ W, কথা হবে বল, হ্যাঁ স্যার 3 W ডাইমেনশন, R3 ডাইমেনশন 3, W ডাইমেনশন কত রে, কেউ কিছু বলতে পারছিস না? স্যার 1। W ডাইমেনশন 1। বেসিস ডাইমেনশন পড়িসনি ভেক্টর স্পেসে তোরা কোনোদিন? 3 নাকি? তাহলে W আর স্যার, R এর মধ্যে পার্থক্য কি দাঁড়ালো, কত হবে? স্যার 2 হবে না, 2ই হবে মনে হচ্ছে। W সাবস্পেস হবে তো নাকি? সাবস্পেস হলেই তো বেসিস এর ডাইমেনশন বার করতে বলে, তাই না? W সাবস্পেস হবে, আমি দুটো ভেক্টর ধরি, ধর একটা আলফা কমা একটা বিটা বিলংস টু W ধরি, তাই না? তাহলে আলফা কেমন দেখতে হবে, আলফা মানে হচ্ছে তাহলে a, b, c, আর বিটা মানে হচ্ছে ধর হচ্ছে x, y, z এই ফর্মে দেখতে। তাহলে যেহেতু W এর এলিমেন্ট, তাহলে a plus 2b plus c equal to 0 আর x plus 2y plus z equal to 0। এখান থেকে আলফা প্লাস বিটা বার করবি, দেখবি কি হবে, x plus y যোগফলটা, তাই a plus y, b plus a plus x plus y, c plus z হবে। দেন সেখান থেকে
এইটা যদি যদি একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট হয়, তাহলে হচ্ছে a প্লাস এক্স প্লাস 2 ইন্টু বি প্লাস ওয়াই প্লাস হচ্ছে সি প্লাস জেড, এই যোগফলটা যদি জিরো হয়, এটা জিরো ক্লিয়ারলি, a প্লাস 2b প্লাস সি আলাদা করে লিখলে, আর হচ্ছে প্লাস হচ্ছে এক্স প্লাস 2y প্লাস হচ্ছে জেড, এটা জিরো, এটা জিরো, দিস ইজ জিরো। এটা হবে কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন দেয়, এটা সাবস্পেস হবে, সাবস্পেস হবে। দিস সাবস্পেসের ডাইমেনশন কত? ডাইমেনশন 2 হবে। ডাইমেনশন 2। কেউ 3 বলছিস, if w ডাইমেনশন 3 হতো w equal to r3 চলে আসে, r3 ই সাবস্পেস, সেটাই আবার ডাইমেনশন, তাহলে w equal to r3 চলে আসে। এটা ক্লিয়ারলি r3 সাবসেট হয়ে গেল, 2 হবে। আমি কেন ডাইমেনশনটা বার করতে বললাম, মানে এইটা দেখে অঙ্ক না করে বেসিস বলা যাবে না, বাট ডাইমেনশন বলা যায়। বেসিসও বলা যাবে না, বলা ভুল, বেসিসও বলা যাবে খুব সহজে, কিন্তু এটা দেখে খুব সহজে ডাইমেনশন বলে দেওয়া যায়। ডাইমেনশনটা 2 হবে। কেন ডাইমেনশন 2 হবে জানিস? ডাইমেনশন 2 তো বললি, কেন? স্যার ওই এক্সটাকে যদি আমি রিপ্লেসমেন্ট করি মানটাকে, তাহলে ওটা তো পাবো। আমি যদি এক্স এর জায়গায় ওয়াই আর জেড এর মান আকারে আমি রিপ্লেসমেন্ট করব, এক্স এর জায়গায় ওয়াই আর জেড এর আকারে। দুটো প্যারামেট্রিক সলিউশন পাবো। হ্যাঁ, দুটো প্যারামেট্রিক সলিউশন। মানে তুই যদি এটা একটা খুব সোজা হিসেব, দুটো প্যারামেট্রিক সলিউশন পেলে ডাইমেনশন 2 হবে, ঠিক আছে? একটা প্যারামেট্রিক সলিউশন পেলে ডাইমেনশন 1 হবে, ঠিক আছে? ব্যাপারটা এইটাই। দুটো প্যারামেট্রিক মানে দুটো প্যারামিটার থাকবে, লক্ষ্য করে দেখ যখন সলিউশন করবো, তাই না? এক্স এর মান যদি আমি বার করতে যাই, এক্স এর মান কত হবে? -2y -z, তাহলে সলিউশনটা কি হতো? -2y - z, y মানে 2y, z, মানে y আর z যদি নন হয় তবেই x এর মান পাবে। তার মানে এটাকে কি ফর্মে লেখা যায়? এটাকে লেখা যায় -2 0 into y plus 0 হচ্ছে 0 না স্যার -1 0 1 into z, তাহলে এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তাহলে দুটো ভেক্টর পাচ্ছি এবং এর ডাইমেনশন 2 হচ্ছে, বা 2 প্যারামিটার সলিউশন, এবং হচ্ছে এইটা বেসিস হয় -2 2, 0 এইটা, and -1 0, 1 বেসিস ডাইমেনশন বার করা খুব সোজা, এইটা করে দিলে দিস ইজ দ্য বেসিস অফ দিস সাবস্পেস হবে। এগুলো দেখি, সেগুলো সোজা জিনিস তো, বেসিস অফ দিস সাবস্পেস, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এ ভাবার দরকার নেই, ইন্ডিপেন্ডেন্ট হয়, কারণ এটা স্প্যান করে টোটাল এই সেট থেকে, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট হয়। এগুলো আর করার দরকার নেই, এগুলো জানতে হবে, জানলেই আমি পেয়ে যাবো। তাহলে এইটা বেসিস হবে এবং ডাইমেনশন 2 হবে। ধর এইরকম একটা কন্ডিশন, তার সঙ্গে আবার বলেছে x - y + z = ধর আবার একটা কন্ডিশন 0 দেওয়া রয়েছে, মানে বলেছে w = xyz such that this and this and this and this করে। in that case ডাইমেনশন কত হবে জানিস? 1 হবে। 1 হবে স্যার। 1 হবে। 1 হবে বলতে পারিস না তোরা, 1 হবে বলতে পারিস না ওইভাবে। কেন বলতো? এই দুটো ইকুয়েশন যদি একটা অপরটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু 1 বলতে পারিস না, তখন কিন্তু 2 প্যারামেট্রিক সলিউশন, 2 ডাইমেনশন হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা যা লিখেছি ডিপেন্ডেন্ট নয়। আমি এই একটা ইকুয়েশন লিখলাম, আর হলো 2x + 4y + 2z লিখে বললাম হচ্ছে এই দুটো ইকুয়েশন লিখেছে, এবার বলতো ডাইমেনশন কত হবে? 1 হবে না, ডাইমেনশন আলটিমেটলি একটাই কনস্ট্যান্ট, তাই নাকি? ডাইমেনশন হচ্ছে সাধারণত এই জিনিস থাকে না, এই দুটো সেম, এই মাল্টিপ্লিকেশন করে এটা থাকে না। পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি, যদি আরো সিম্পল করতে চাস, এই R3 থেকে R3 আর W সাবস্পেস, তো এই সাবস্পেসের ডাইমেনশন কত হবে? এখানে যতগুলো কনস্ট্যান্ট মানে এইরকম কন্ডিশন দেওয়া থাকবে, এই 3 থেকে সেই কন্ডিশন সংখ্যা বিয়োগ যাবে নরমালি। কিন্তু এটাই শেষ কথা নয়, ইচ্ছে করে কোশ্চেনটা ঝামেলার জন্য দিয়ে, এটা যদি মনে রেখে যাস, ইচ্ছে করে ওই ডিপেন্ডেন্ট ইকুয়েশন দিয়ে দিল, তাহলে হয়তো স্যার বলেছিল দুটো ইকুয়েশন দেওয়া থাকলে 2 কমে যাবে, সেটা অ্যাপ্লাই করলে কিন্তু তখন হবে না।
বুঝেছিস? ওই যদি বলতে হয় ওই যে সিস্টেম অফ ইকুয়েশন যেখানে যেটা গিভেন তার সলিউশন বার করি। সলিউশন 1 প্যারামিটার সলিউশন না 2 প্যারামিটার সলিউশন, ঠিক আছে? 1 প্যারামিটার সলিউশন হলে ডাইমেনশন 1 আর 2 হলে 2 প্যারামিটার সলিউশন হলে ডাইমেনশন 2। হ্যাঁ তাই হবে। অথবা এটা যেটা আমি বলছি দুটো ইকুয়েশন থাকবে, দেখ দুটো ইকুয়েশন তিনটে ভেরিয়েবল মানে 1 প্যারামিটার সলিউশন, একটা ইকুয়েশন তিনটে ভেরিয়েবল মানে 2 প্যারামিটার সলিউশন, তাই নাকি? এইটাই আমি শর্টে বলছি, দুটো ইকুয়েশন দেওয়া থাকলে ডাইমেনশন 2 কমে যাবে, একটা ইকুয়েশন দেওয়া থাকলে ডাইমেনশন 1 কমে যাবে। কার থেকে? ওই যার সাবস্পেস R3 যদি সাবস্পেস হয় তাহলে তার ডাইমেনশন 1 কমে যাবে, ঠিক আছে? তো যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, R3 যদি সাবস্পেস হয় তাহলে মানে যত যার সাবস্পেস তার থেকে 1 কমে যাবে, একটা ইকুয়েশন থাকলে। দুটো ইকুয়েশন থাকলে 2 কমে যাবে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে বেসিস এন্ড ডাইমেনশন অফ এ সাবস্পেস এটা বার করা খুব কঠিন কাজ না। দেখ আমি খুব সহজেই ডাইমেনশন এটার 1 বলে দিতে 2 বলে দিতে পারবো, এন্ড এই বেসিস খুব সহজেই বলে দিতে পারবো। এটাই বেসিস, এটাই ডাইমেনশন। এবার ইয়েতে যখন অনার্সে অঙ্ক করতি এটা আরো অনেক কাজ করতি, একটা আরবিট্রারি ভেক্টর নীতি দিয়ে একটু স্প্যান দেখাতি, এটা ইন্ডিপেন্ডেন্ট দেখাতি, সেটা অন্য অঙ্ক। এত দেখানোর দরকার নেই, এই দুটোই বেসিস হয়, অত দেখানোর দরকারই নেই। এই সলিউশন করে যেটা পাবি সেই যে দুটো ভেক্টর এক্স ওয়াই ওয়াই জেড কমন নেই সে দুটোই বেসিস হয়, তারা ইন্ডিপেন্ডেন্ট হয়, সব অঙ্কের জন্যই হয়, এটা ভাবার কোনো দরকারই নেই, হয় না, ঠিক আছে? তো কিন্তু যখন অনার্সে করেছিলি তখন এটা আবার ইন্ডিপেন্ডেন্ট দেখাতো, এটা আবার লিনিয়ার স্প্যান করছে কিনা দেখাতাম, এই সব দেখাতাম, এসব দরকার নেই। আর শুধু ডাইমেনশন বললে খুব সহজে ডাইমেনশন 2 বলে দেওয়া যায়। বুঝেছিস? আচ্ছা এইগুলো তোরা একটু দেখ, ডিলিশন রিপ্লেসমেন্ট থিওরেমটাও দেখবি, এক্সটেনশন ডিলিশন আর রিপ্লেসমেন্ট থিওরেম এবং তার অ্যাপ্লিকেশন, এটাও একটু দেখিস, নইলে আমি পরের দিন বলবো। আজকে আপাতত এইটুকু থাক। বেসিস, ডাইমেনশন এন্ড হচ্ছে স্প্যান গুলো, লিনিয়ার স্প্যান গুলো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট গুলো, সাবস্পেস হবে হবে না এইসব জিনিসগুলো একটু দেখবি, ঠিক আছে? ঠিক আছে স্যার।